হ্যাঁ, এইরকম প্রবলেম আসলে হয়, অর্ডার ক্যান্সেল করতে হয়। জি বলেন। এটা ভাই আগে জানতে হবে সবকিছু ভাই, অমনি হাত দেওয়া যাবে না। কোনটা? এই যে উনি আগে অ্যাকাউন্টটা ওনার আগে করতে হইতো ঠিক হবে। না, অ্যাকাউন্ট তো ঠিকভাবে করেছে, বাট এই অর্ডারটা ডিসপিউট মানে অর্ডারটা ক্যান্সেল হলো এই জন্য যে ওনার বায়ার যে ফাইলটা দিছে সেটা তো ওপেন করতে পারে না। এখন জয় ভাই তো নেওয়ার পরে খুশিতে খুশিতে বলছে যে হ্যাঁ আমি করতেছি আপনি ওয়েট করেন, করে দিতেছি, বাট এটা আসলে করতে পারে না, এটাও শেয়ার করে নাই বায়ারের সাথে। প্রথমেই এই কথাটা বলা উচিত ছিল যে আপনি যে ফাইল দিচ্ছেন। যাক ওনাকে হয়ে গেল, মানে ভেজাল আছে যদি উনি শয়তানি করতে পারবি। আচ্ছা হ্যাঁ, মানে উনি যে ফাইল দিছে এটা এই মেসেজ এখন আসছে। আচ্ছা আচ্ছা, আপনার এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য ইওর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল। ভাই এখন তো কি বলতেছেন কসকরণী ভাই? ও ভাই বলতেছি এই যে অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল করে দিছে, এটার কারণটা কি ছিল? এটা ওই যে ওনাকে আইডি ভেরিফাই করতে বলছে, উনি ভেরিফাই করছে বাট ছবিগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়নি। ফাইবার ঠিকঠাক মতো অ্যাকসেপ্ট করে নাই ওনার ছবি, মাল্টিপল টাইম ভুলভাল ছবি দিছে, এই জন্য টেম্পোরারি ডিসেবল। বেসিক্যালি আইডি ভেরিফাই দেখা যায় যে শতকরা কতজনকে বলে, আমাদের আপনাদের 20 জন অ্যাকাউন্ট খুলছেন, 20 জনকে কেউ বলছে বলে নাই, একজনকে বলছে। সকালের ব্যাচে আরো 20 জন অ্যাকাউন্ট করছে, তাদের কাউকে বলছে, কাউকেই বলে নাই, মানে 40 জনে একজনকে বলছে। 100 জনে একজনকে বলে তাও না, মানে 100 জনে শতকরা একজনকে বলে তাও এরকম কম পার্সেন্টেজ। বাট বলে এরকম হুটহাট করে কাকে যে বলে, কি দেখে যে বলে আমি জানি না। জয় ভাইকে কি দেখে বলছে জয় ভাই ভালো বলতে পারবেন, একটু উনি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কি জন্য ওনাকে এই প্রবলেমে ফেলছে। ভাই আমার তো কোনো সমস্যা নাই, আমি যে প্রথম যেদিন অর্ডারটা কিনে নিয়েছিলাম ওইটা অর্ডার তো আমি ডেলিভারি করে দিছি, এই যে ডেলিভারি অর্ডার নিয়ে তো সমস্যা নাই, আপনার প্রবলেম অন্য কোনো জায়গায়। আপনি কি কোনো মার্কেট প্লেসে গিগ শেয়ার করছিলেন? হ্যাঁ ভাই গিগ তো শেয়ার করছি সব জায়গায়, অন্য কোনো জায়গায় করুন। হ্যাঁ, এইখানে একটু সমস্যা হয়, এই যে বিভিন্ন মার্কেট প্লেসে মানে শেয়ার করার কারণে মাঝে মাঝে এই ঝামেলাটা হয়, সেদিন ওই ভাই বলছিল। আচ্ছা ঝামেলা হয়েছে, এটা সলভ হয়ে যাবে। আপনি এখন সাবজেক্ট ঠিকঠাক মতো বলেন, কি বলতে হবে সাবজেক্ট। আচ্ছা খুবই সাবজেক্ট তো ওই সেম হবে, মাই অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবলড while verification. My account became disabled while verification. Is টা বাদ দেন। My account became disabled. এ হবে মাঝখানে, DISABLED disabled, ডি হবে একটা, while verification, WHILE while verification process বা verification লিখে দেন। আচ্ছা এখন ডেসক্রিপশনে লেখেন কি হয়েছে এক্স্যাক্টলি, একটু হাই হ্যালো লিখেন, কারণ এটা অ্যাকচুয়ালি একজন পার্সন পড়বে। হাই তারপর লিখি ভাই যে এখানে I was trying to verify my ID. I was trying to verify my ID. My ID. I was trying to verify my ID with my government issued NID card অথবা national ID card, government issued
gov dot লেখেন GOV dot dot ISSUID issued ISSU ED issue বানান কি ISSIUE মনে হয় ISS না আই নাই মনে হয় ISSUE issue হ্যাঁ ISSUED issued government issued acha I was trying to verify my ID with government issued voter ID card বা national ID card national ID card. but it was not accepting my submission it was not accepting my submission my submission. I was trying to verify my ID with my government national ID card, but it was not accepting my submission, saying that the resolution is not good enough. Resolution বানান বলেছে resolution is not good enough. Is not good enough. এটা কোনো করবো ফাইল দাঁড়ান আগে না শেষ হয় নাই তো এখানে আমি ভাবছিলাম যে এখানে আপনার এনআইডি কার্ডটা অথবা আপনার ছবিটা দিয়ে দিলে হবে বাট ওনারা তো আসলে না করছে আপনার ডিরেক্টলি এনআইডি সাবমিট করার জন্য I was trying to verify my ID with my government issued national ID card, but it was not accepting my submission, saying that the resolution is not good enough. After কয়বার চেষ্টা করছেন দুইবার না তিনবার ভাই তিনবার ট্রাই করছি after few submission after 3 submission my account দেখেন submission submission my account my account 3 submission I got the notice that my account is temporarily disabled. the submission I got the GOT notice and no TICE. After this submission, I got the notice that my account is temporarily disabled. Oh, temporary disabled. DISABLED হবে একটা disabled. So what can I do now? আমার মনে হয় যে এটা লিখলেই ওনাদের কাছ থেকে একটা রেসপন্স পাবেন আর কিছু কি মানে আপনাদের অন্য কারো কি জানা আছে আর কিছু অ্যাড করতে হবে কিনা বা করলে ভালো হবে কোনো সাজেশন I was trying to verify my record. It was not accepting the saying that I got an account. So what can I do now? আর কারো কোনো সাজেশন আছে কি অ্যাড করা যেতে পারে ভাই ওদেরকে এটা বলা যায় না শেষে যে ওরা ওইটা যেন ফেরত দেয় কোনটা অ্যাকাউন্টটা যেন ফেরত দেয় অ্যাকাউন্ট ফেরত দেয় ওটা তো ওরা বলবেই যে অ্যাকাউন্ট ফেরত দেয় মানে প্লিজ গিভ মাই অ্যাকাউন্ট ব্যাক এরকম কিছু বলতে চান হ্যাঁ এরকম কিছু
আমার মনে হয় না এরকম কিছু লেখার দরকার আছে, তারা জানে যে অ্যাকাউন্ট ফেরত চাই বলে আসছে। আচ্ছা, এটা লিখতে পারেন, টু গেট মাই অ্যাকাউন্ট ব্যাক হোয়াট ক্যান আই ডু নাও। কি লিখবো ভাই? আই ডু নাও এটার আগে লিখেন যে তো তো আচ্ছা সো আচ্ছা টু গেট মাই আইডি টু গেট মাই ফাইবার আইডি ব্যাক হোয়াট ক্যান আই ডু নাও। So get my টু গেট মাই আইডি ID ব্যাক back. হোয়াট ক্যান আই ডু নাও। আচ্ছা সো কাইটা টু লেখেন। to get my ID back. So এখানে দিতে হবে। না না না, সো এখানে দিতে হবে না, মানে সো আগে দিলে দিতে পারেন। সুতরাং আমার আইডি ব্যাক পাইতে আমাকে কি করতে হবে? সো মানে সো আগে লিখতে পারেন, সো লিখে একটা কমা দিয়ে সো টু গেট মাই আইডি ব্যাক হোয়াট ক্যান আই ডু নাও। আচ্ছা, অ্যাটাচমেন্ট অপশনাল, এখানে বলছে যে কোন রকম ফটো অফিসিয়াল আইডি দিতে না বলছে, সাপোর্টে যোগাযোগ করার জন্য। না বলা থাকলে আমি বলতাম যে আপনার আইডি কার্ড এবং আপনার একটা ছবি অ্যাটাচ করে দিয়ে দিতেন। ওকে, সাবমিট রিকোয়েস্ট। আপনি এই পেজটা একটু ইয়া করে রাখেন, অথবা আপনার ইমেইলে দেখেন তো কোনো ইমেইল গেছে কিনা, বা একটু পরে হয়তো যাবে, অথবা ফাইবার থেকে কোনো রিপ্লাই যদি আপনাকে দেয় সেম ইয়াতে, তাহলে আপনি পাবেন ফাইবার থেকে মেসেজ যে আপনার এই সাবমিট টিকেটের মধ্যে কোনো রিপ্লাই আসছে। এই যে সাপোর্ট থেকে আসছে না, জি ভাই। আপনার টিকেট নাম্বারটা বলছে, আর এটা রিলেটেড 12 ঘন্টার মধ্যে আপনি কোনো একটা অ্যানসার পাবেন আশা করা যায়। ওটাও ইমেইলে আসবে। আচ্ছা, এখন ওইটা ছাড়া আর কিছু নাই। ভাই এখন তো তাহলে ওই যে ইয়াটা, ওই যে মানুষটার জন্য ইয়াটা রিভিউটা কিনে নিয়েছিলাম ওটা তো দিতে পারবে না এখন। না, ওটা দেওয়া যাবে, দিয়ে দেন, ওটা সমস্যা নাই তো। বাট ভাই উনি তো আমার এখন ওই কাজটাই অ্যাকসেপ্ট করেনি। ও আচ্ছা, ওটা অ্যাকসেপ্ট করে নিবে, সমস্যা নাই। আপনার ডেলিভারি করছেন না, ওটা অ্যাকসেপ্ট করে নিবে, ওটা নিয়ে সমস্যা নাই। আপনি ওটাতে যান, ওটাতে ঢোকেন। হ্যাঁ, আপনাকে যে ফোল্ডারটা দিয়েছি এখানে একটা স্ক্রিনশট নেন। এখানে স্ক্রিনশট নিব। হ্যাঁ, উপরে উপরে একবারে উপরে, সেটা আমাকে দিতে হবে যে আপনার কাজ হয়েছে একটা। আরো উপরে যান। এখানে নিতে হবে। আচ্ছা, ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল, এই লেখাটা একটু ঢাইকে তারপরে ছবিটা তুলেন, একটু স্ক্রল করে একটু নিচে নামেন। আচ্ছা ভাই, আমি স্ক্রিনশটটা নেওয়ার সময়টা কাটে দিব। হ্যাঁ, কাটতে পারেন। ওকে, গুড এনাফ, চলবে। আপনি এই ছবিটা আমাকে দিয়ে দিবেন, আমাকে দিবেন না ডিরেক্টলি, আপনি আপনাকে গুগলে একটা তো ফোল্ডারে অ্যাক্সেস দিয়ে দিয়েছি, ওই ফোল্ডারে দিয়ে দেন। আপনি এখানে লিখেন ফার্স্ট অর্ডার, লিখে সেভ করেন এটা। ফাইলটা আপলোড করে দেন। আপনি তো মনে হয় ইমেল দিছেন না ভাই? হ্যাঁ, আচ্ছা, ওপেন মানে তো খোলা, মুক্ত, তাই না? আচ্ছা, আমাদের সাব্বির ভাইয়ের অ্যাকাউন্টে ওই ওপেন দেখতেছি, মানে এই পেজ লিংকটা দেখাইতেছিল যে মুক্ত। আমি বুঝতেছিলাম যে মুক্ত মানে কি। উনি মনে হয় বাংলা করা আছে ভাই। বাংলা করা ছিল, এখন ইংরেজি করছে। আচ্ছা, যাই হোক, আপনি ওই ড্রাইভের ফোল্ডারে গেছেন? ভাই ওইটা তো আবার ওই যে ইয়াটা দিছে, আইবিসিএক্স প্রাইমেক্স থেকে একটা ইয়া দিছে। আচ্ছা, মার্কেট প্লেস থেকে আপনারা সকল ইনকামের স্ক্রিনশট গুলো এই ফোল্ডারে আপলোড করেন এবং পরবর্তী সকল ফোল্ডারে ভিত্তি করে সর্বোচ্চ ইনকাম তাদের ল্যাপটপ পুরস্কার করা হবে। ও আচ্ছা,
এটা অফিসিয়ালি আপনাদের দিয়ে দিছে, এটা ভালো করছে। আমি আর কি ওই স্যারদেরকে বলতেছিলাম যে স্ক্রিনশটের ব্যাপারে, তো ওনারা ইনিশিয়েটিভ নিয়ে আপনাদের সবাইকে জানাই দিছে, এটা খুবই ভালো হয়েছে। আপনি এই ফোল্ডারে ঢুকে আপলোড করে দেন, অন্যরা হয়তো সেম ইমেলটা পেয়ে যাবেন। যাদের কাজ কমপ্লিট হয়েছে রিপোর্ট দিলেই একটা এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, এখানে ছবিটা আপলোড করে দেন, ফাইল আপলোড। জুম করা আছে মনে হয়। আচ্ছা, আপলোড হয়ে গেছে ভাই। হ্যাঁ, থ্যাঙ্কস। এই মেসেজটা কি সবাই পেয়েছেন? মনে হয় সবাই পাওয়ার কথা। আপনার এখানে আপলোড করে দিচ্ছি। আমার এখানে আর দেওয়ার আমার ওই ফোল্ডার, আমি যে ওই ফোল্ডারটাই শেয়ার করছি আপনার সাথে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া, সাব্বির ভাই বলেন। হ্যাঁ আমি তো বাসায় এসেছিলাম, এখন ম্যাচে যাওয়ার জন্য বের হবো আর কি। তো আজকে একটু লিভ নিতে যাচ্ছিলাম, 2 ঘন্টা আচ্ছা, জার্নি আছে তো। ঠিক আছে, যান, সমস্যা নাই, হ্যাঁ, আচ্ছা আমি আজকে মানে গিগটা আপলোড করবো আর কি এখানে। করেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি দেখি এর মধ্যে যদি আবার জয়েন হতে পারি তো জয়েন হচ্ছি। আচ্ছা, ওকে। ভাই স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ, রিভিউ নেওয়ার বিষয়টা একটু আমি বলতে চাইছিলেন, ওই যে মোহাম্মদ থেকে। দেখে আসি। ওকে, আপনার নতুন এটা অ্যাড করছেন, এটা ভালো হয়েছে আগের থেকে। 100% responsive and pixel perfect. Make your base design. Okay, HTML bootstrap conversion order now. That's what you said. About this gig, you have a PhD sketch file. You are looking for expert developer. I'm providing the all code in hand. That's why we just. এখানে 5, 50, 100 simple PHP to HTML with 3 sections, convert standard PHP file CSS, jQuery 5 sections, 8 to 10 section, 4 minified CSS. ঠিক আছে, মানে আপনি এক পেজের কথাই মনে হয় সব জায়গায় বলছেন, শুধুমাত্র সেকশন বেশি। দ্যাটস এ চয়েস, এটাও হতে পারে। মাল্টিপল পেজের ওটাও চয়েস হতে পারে, বাট ঠিক আছে, ঠিক আছে। 5 দিয়ে শুরু করেছেন, যেটা ভালো। 50 প্রাইস মনে হয় স্ট্যান্ডার্ডই আছে। আচ্ছা, তো প্রাইস যে স্ট্যান্ডার্ড, এটা যদি আপনারা দেখতে চান, মানে যদি স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে আচ্ছা, ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে কি ধরনের সার্ভিস সেল করে? আচ্ছা, এটা একটু পরে আমি সার্চ করে দেখাই। অ্যাকচুয়ালি দেখা যায় যে $1000 নিচে, $500 নিচে ওইরকম কোনো প্রফেশনাল কোনো কোম্পানি ওয়েবসাইট তৈরি করে দেয় না, কারণ তাদের হিউজ সাপোর্টের একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ অনেক লং টাইম সাপোর্ট দিব, প্লাস কাস্টমার একদম ইউনিকলি ডিজাইন করে দেব,
এরকম নানান কাহিনী বলে তারা এরকম বিশাল বাজেট নেয়। আমাদের ডিজাইনটা না হয় আমরা অন্যজনের কাছ থেকে নিয়ে নিচ্ছি, বাট সেটা ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স এইসব কিছু রেখে আমরা এত কম দামে করে দিতেছি। So, আসলে অনেক স্ট্যান্ডার্ড দামের থেকে অনেক কম দামে আমরা সেল করি। এই জন্যই আসলে লোকজন এখানে আসে কাজ করায় নেওয়ার জন্য। এনিওয়ে, আপু আপনার এই গিফট তো ঠিক আছেই মনে হইতেছে। কারো কোনো সাজেশন? আরো একটা ছবি আর ভিডিও অ্যাড করে দিলে আরো ভালো হয়, যদি পারেন অ্যাড করে দিয়েন। জি ভাইয়া, দেওয়ার চেষ্টা করব। কাস্টম ওয়েবসাইটের মধ্যে রাখছেন, ঠিক আছে, সমস্যা নাই। এটা একটা ফেভারিটে রাখা যায়। আচ্ছা, এখন জয় ভাই, আপনি কি পোর্টফোলিও পেজটা আনতে পারছেন? ভাই এখানে ডিজাইনের জন্য আছে তো। আচ্ছা, ওটা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে ভাই, আমি আজকে ফোন দিয়ে ক্লাসে জয়েন করছি, আমার ফোনের চার্জ শেষ, আমি বের হলাম। আচ্ছা, সারজিৎ রয় ভাই ক্লাসে আসছেন, ওনাকে প্রেজেন্ট দিছি তো, আপনাকে তো অ্যাবসেন্টই দিয়ে রাখছিলাম। আমাকে দিছেন ভাই? হ্যাঁ মোহাম্মদ ভাই, আপনাকে দিয়েছি। আচ্ছা ভাই আমারটা এই যে মাইনুসেন, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন শামীম ভাই, আপনিও লোকাল হোস্টই শেয়ার করছেন, কেমনে আপনারটা দেখি বলেন তো। ভাই আমাকে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করে দেওয়া লাগবে। ডোমেইন? আচ্ছা, ডোমেইন কই থেকে নেবেন? কই থেকে হলে ভালো হয়? কই থেকে হলে ভালো হয়? আচ্ছা, এটা একটু দেখতে হবে যে কই থেকে হলে ভালো হয়। ভাই আমি একটা বেটিং ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। বেটিং ওয়েবসাইট? ভাই আপনি কি বাড়িতে? নাইম ভাই, হ্যাঁ ভাই। আপনি কি বাইরে? হ্যাঁ অনেক নয়েজ আসতেছে, হ্যাঁ মিউট করে একটু পরে আবার কথা বলতেছি। আচ্ছা, এটা কে শেয়ার করছেন? আপনার তো হয়নি। এই যে আপনার যেরকম ছিল সেরকমই আছে, wordpress.org তে নিয়ে যাচ্ছে। প্রীতম চন্দ্র ভাই শেয়ার করছে, কিন্তু ওনারটা তো হয়নি। লিস্ট ওয়ার্ডপ্রেস লিংক পেজে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেবশেখর ভাই বলছে, শামীম ভাই বলছে ওনাদেরটা হয়েছে, প্রীতম ভাই যদিও বলছে ওনারটা হয়েছে, বাট হয়নি আসলে। আচ্ছা, ভাই শামীম আমার ভাই কিভাবে লোকাল করছেন বলেন? দেখা যায় না। লোকাল হোস্টেরটা তো ডিরেক্টলি আপনি লিংক শেয়ার করলে দেখা যাবে না, কিভাবে করছেন বলেন তো? আমি প্লাগইন দিয়ে করে ফেলছি। প্লাগইন দিয়ে করে ফেলছেন, ঠিক আছে। প্লাগইন দিয়ে করা তো ইজি, মানে এটা মানে হয়তো বেস্ট হতে পারে। আমি তো ভাই চেষ্টা হচ্ছে না, আবার এইবার চেষ্টা করলাম, এখন ডাইরেক্ট আমার ইয়াতে ঢুকে যাচ্ছে, ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছে। আবির ভাই আপনার কথাগুলো ইকো হচ্ছে কেন? আচ্ছা দাঁড়ান তো। সাবির ভাই দুইটা ডিভাইসে তো এই জন্য কথাই কইতেছে। হ্যালো, আচ্ছা, এটা অনেক ধরনের প্লাগইন আছে, মানে অনেক প্লাগইন পাওয়া যায়, কোন প্লাগইন ইউজ করে করবেন সেটার কোনো ইয়া নাই, লিমিট নাই যে কোন প্লাগইন ইউজ করে করবেন। ধরেন আচ্ছা একটু আমি দেখি কোনটা ইউজ করা যায়। যেমন জিজ্ঞাসা করছেন, যেমন হচ্ছে কালারলির লগইন কাস্টমাইজেশন নামে একটা প্লাগইন আছে।
হ্যাঁ জি ভাই, এবার হইছে। হয়েছে? খুবই ভালো। আচ্ছা দেখেন, এই যে থিম মাই লগইন, ওয়ার্ডপ্রেস কাস্টম লগইন কাস্টমাইজার, তারপরে কাস্টম লগইন পেজ কাস্টমাইজার, এরকম প্রচুর প্লাগইন পাওয়া যাবে। আপনি যে কোনোটা ইউজ করলেই আশা করি হয়ে যাবে। তারপরে আচ্ছা এলিমেন্টরের যে আপনাদের বলতেছিলাম পেজ বিল্ডার, এরকম এলিমেন্টরের পেজ বিল্ডার দিয়ে হয়তো করা যায়, না হলেও আর অনেক কিছু আছে। আচ্ছা দাঁড়ান, থিম মাই লগইন, আসছিলই তো থিম মাই লগইন, এটা একটা আছে। আর শরীফুল ইসলাম সজীব ভাই, আপনি যেন কোনটা ইউজ করছেন বললেন? দেখতে হবে, বলে লগইন প্রেস। লগইন প্রেস, ঠিক আছে। কোথায়, আমাকে তো দেখাচ্ছে না লগইন প্রেস। আমরা যেটা দিয়ে করলাম ওটা হচ্ছে চেঞ্জ লগইন নিয়েছে লোগো। আচ্ছা এই যে কাস্টম লগইন পেজ, আচ্ছা ডাব্লিউপি কাস্টম লগইন পেজ, এটা তো দেখাইছিলাম যে প্রথমে ইয়াতে লিখলাম কাস্টম মানে লগইন পেজ কাস্টমাইজেশন অথবা লগইন কাস্টমাইজার লিখে সার্চ করলে এইটাও সার্চ রেজাল্টের মধ্যে দেখায়। সো প্লাগইন এর অভাব নাই, এটা যে কোনোটা ইউজ করতে পারেন। আমার কাছে এখন ইনস্টল প্লাগইন এটা দেখানোর জন্য মনে হয় আমি কোনটা ইনস্টল করছি, আমার মনে নাই কোনটা ইনস্টল করছি। আচ্ছা থিম মাই লগইন আমি দেখানোর জন্য ইনস্টল করে রাখছিলাম, সেটা ডিএক্টিভ করে রাখছি। বাট আমি কিন্তু থিম মাই লগইন দিয়ে আমি কোনো লগইন প্লাগইন দিয়েই করিনি। আমি অ্যাকচুয়ালি আমাদের যে এই সোর্স ফাইল আছে, আমি সোর্স ফাইলের মধ্যে আপডেট করে ফেলছি। সোর্স ফাইল কিভাবে এডিট করছি এটা ইজি। তো লেটস সে আমি অ্যাডমিন পেজে যাই, লগ আউট পেজে যাই। আচ্ছা এটা আমাকে দেখাইতেছে ইয়া পেজটা, ওই যে আমি প্লাগইনটা ইউজ করছি সেই প্লাগইনের জন্য এই পেজটা দেখাইতেছে। আর ইনকগনিটোতে আমাকে দেখাইতেছে এইটা, ঠিক আছে। এই ওয়ার্ডপ্রেস লগইন পেজ, এটা কিভাবে আসছে আমি দেখেন, এখানে ইন্সপেক্ট যদি করি, তো যেটা আমার প্রথমে ছিল সেটাকে আমি ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে দেখছি যে কোথায় আছে http localhost wordpress 5 এখন দেওয়া, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এই লেখাটা ছিল, এবং এটার ছবিটা আছে login.minified.css নামে একটা ফাইলের মধ্যে, লোকাল হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস 5 ওয়ার্ডপ্রেস অ্যাডমিন css login.minified.css, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দুইটা ছবি নেওয়া আছে, এই দুইটা। তো আমি প্রথমেই চলে গেছি আমাদের এই ফোল্ডারের মধ্যে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের মধ্যে css এর মধ্যে লগইন মিনিফাইড নামে ফাইল কোথায় আছে, লগইন মিনিফাইড css। তো ফার্স্টে লগইন css টা ওপেন করছি, মানে লগইন css এর মিনিফাইড ভার্সন হচ্ছে লগইন মিনিফাইড। মানে মিনিফাইডে কি থাকে, সবগুলো স্পেস সরানো থাকে, চাপায় চুপায় লেখা থাকে, কোন রকম হিউম্যান রিডেবল একটা ব্যাপার রাখার চেষ্টা করা হয় না। তো এখানে দেখেন এই যে লগইন h1a, মানে h1 এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ থাকলে সেটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে এইটা। এটা ছিল অরিজিনাল যে দুটো ইমেজ, সো সেই দুটোকে আমি কমেন্ট করে দিছি, কমেন্ট করে দিয়ে আমার যে ইমেজ অ্যাড করা দরকার কাস্টম লগইন png সেটা অ্যাড করে দিছি। এবং আপনাদের এর আগে ভার্সনের ব্যাপারটাও বলছিলাম, ভার্সনের ব্যাপারটা কেন ইউজ করতে হয়, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনকিউ করে রাখে, ইনকিউ মানে হচ্ছে ক্যাশ করে রাখে, আপনি যে সিএসএস লিখবেন সেটা ক্যাশ করে রাখবে, এবং যদি ভার্সন চেঞ্জ না হয়, এই সিএসএস এর মধ্যে কোনো চেঞ্জ করছেন তাহলে আগেরটাই আপনাকে আসলে সার্ভ করবে। তো এই ব্যাপারটা আমি মাথায় রেখে এখানে আমি লগইন এই ইমেজের একটা ভার্সন দিয়ে দিছি। জাস্ট এইটুকু দেওয়াতেই আমার এখানে এই ছবিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাকে কোনো প্লাগইন ইনস্টল করতে হয় নাই, অ্যাকচুয়ালি লগইন পেজের মধ্যে না, লগইন মিনিফাইড সিএসএস এই পেজের মধ্যে গিয়ে এটা তো লগইন সিএসএস এর মধ্যে এরকম ভাবে রাখছে। এটা দেখেন এক লাইনে আমার এই পাশের পেজে যত সিএসএস আছে সব এক লাইনে লিখে দিয়েছে। এটা বোঝার সুবিধার্থে এরকম করে
এখানে আমি সার্চ করে নিছি প্লাগইন ইনস্টল করা ইজি অবশ্যই লগইন H1 এ হয় নাই আচ্ছা এই যে এখানে আছে এই যে লগইন H1A এটা আছে এর মধ্যে থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার ইমেজটা বসাই দিছি ওদের লিংক দুইটা সরাই দিয়ে কাহিনী শেষ আমার ছবি দেখাইতেছে সো নেক্সট আরেকটা পার্ট সেটা হচ্ছে লিংকটা চেঞ্জ করা লিংক কিভাবে চেঞ্জ হবে তো লিংক চেঞ্জ করার জন্য আমি এই ফাইলে গেছি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন সরি এখানে দেখেন WP লগইন নামে একটা পেজ আছে ওয়ার্ডপ্রেস লগইন পেজ লগইন পেজের মধ্যে গিয়ে এখানে লগইন হেডার ইউআরএল নামে একটা লিংক আছে সেখানে আমি আমার লিংকটা বসাই দিছি হয়ে গেছে আমার এখানে লিংকও চেঞ্জ হয়ে গেছে আর এটা যে ছবিটা কারেসপন্ডেন্ট যে ছবিটা আছে সেটাও চেঞ্জ হয়ে গেছে ইজি আবার আমি যে প্লাগইনটা এভাবে কাজ করে ওটা মনে হয় এইভাবেই কাজ করতেছে না প্লাগইন যেটা কাজ করে সে আসলে অরিজিনাল ফাইলে কোনো আপডেট করে না প্লাগইন সে একটা আপনাকে বললাম না যে হয়তো কোনো একটা ফাংশন লিখে কাজ করা যাবে আপনার প্লাগইনটা অ্যাকচুয়ালি একটা ফাংশন অ্যাড করে দিতেছে কোথায় অ্যাড করে দিতেছে দেখাইতেছি ধরেন প্লাগইনস অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এডিটরের মধ্যে যাবেন এই যে দেখেন থিম ফাংশন নামে একটা অপশন আছে ঠিক আছে থিম ফাংশনের মধ্যে গেলে পেজটা ওপেন হয় এখন ইনিশিয়ালি আমাকে স্টাইল শীট মানে সিএসএস ফাইলটা দেখাইতেছে সিএসএস ফাইলে কোনো চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে পারবো তো আমি ওই যে চেঞ্জ করলাম ওটা চাইলে এখানেও চেঞ্জ করে দিতে পারতাম এই যে এটার মধ্যে থিম ফাংশনের মধ্যে নিচে এসে আপনার কাস্টম যে ফাংশনটা লেখা দরকার ধরলাম এইভাবে এখানে আমার যেটা বলা দরকার তো এখানে আমার একটা ফাংশন লিখে দিতে হবে যে ফাংশনটা কি কাজ করবে প্রথমত একটা সিএসএস মানে একটা স্টাইল শীট সে তৈরি করবে তারপরে সেটা ওয়ার্ডপ্রেসে যে এখানে দেখেন লগইন হেডার ইউআরএল এই জিনিসটাকে চেঞ্জ করে দিবে অ্যাকশনের মধ্যে লগইন হেডার ইউআরএলটা চেঞ্জ করে দিবে আর কি চেঞ্জ করবে ইউআরএল এবং সিএসএস মানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস চেঞ্জ করতে হবে সিএসএস এর মধ্যে একটা কিছু অ্যাড করে দিতে হবে এবং এই ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে ওইখানে কোনো একটা ফাংশনের কাজ হবে এটা কাস্টমাইজ করা তো এটা কিভাবে কাজ করবে আমার অরিজিনাল ফাইল হইতেছে এটা এবং পরবর্তী যে থিম আমি ইনস্টল করছি তার মধ্যে লেখা আছে এই ফাংশনটা এটা সিএসএস যেমন আমরা অন্য পেজে লিখে আসলে এক কাজ করে বাট আমি যদি সেম পেজের মধ্যে আবার লিখি তাহলে অন্য পেজে যা লিখছি সেটার ওভাররাইড করে এটা কাজ করবে এই ফাংশন গুলো এইভাবে কাজ করে আপনি নরমালি তো ওয়ার্ডপ্রেস একভাবে আছে সেইটার উপরে ওভাররাইড করতেছেন এইখানে ফাংশন লিখে তো আপনি চাইলে এখান থেকে ফাংশনটা যদি সরায় দেন তাহলে আবার আগের মতো দেখাবে বাট আমি এখন ডিরেক্টলি রুট যে ফাইল আছে সেটাকে আপডেট করে ফেলতেছি এটা কাইন্ড অফ বলা যায় আপনি বুটস্ট্র্যাপের ফাইল নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার পেজের মধ্যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতেছেন কোনো কারণে কোনো স্টাইল চেঞ্জ করা দরকার হলো আপনি একবারে ডিরেক্টলি বুটস্ট্র্যাপ ফাইলের মধ্যে ঢুকে সেই ক্লাসটা চেঞ্জ করে দিলেন সব জায়গায় এখন সেই চেঞ্জ পাওয়া যাবে এটা কাইন্ড অফ ওইরকম সো মানে আপনার ওয়ার্ডপ্রেস থেকে পুরোপুরি কাস্টমাইজেশনের জন্য এটা কাজে লাগে এটা রিকমেন্ডেড ওয়ে না রিকমেন্ডেড ওয়ে হচ্ছে আসলে তারপরে অথবা কোনো প্লাগইন ইউজ করে করা কারণ প্লাগইন গুলো আসলে সেই ফাংশন ইউজ করে আপনারাও যদি ফাংশন লিখতে পারেন সেই হিসেবে করা আচ্ছা উবার লগইন লোগো আচ্ছা
কোনটা? এটা কি উবারের লগইন লোগো? না না, যাই আমি বুঝিনি কথা। আচ্ছা সাবরিনা আপু ওয়ার্ডপ্রেস শুরু করেন, সমস্যা নাই। আচ্ছা আমাদের একটা ব্রেকের সময় আছে, এরপরে অন্যান্য যা যা কথা আছে যার যেমন সবাই স্ক্রিন দেখতেছেন আশা করি। এখানে আমি একটা ওয়েবসাইট আসছি, এটা দেশীয় একটা হোস্টিং, SBM হোস্টিং। তো ওরা একটা প্যাকেজ 1 মাসের জন্য ফ্রি দিতেছে, ঠিক আছে, সাথে একটা XYZ ডোমেইন সাথে ফ্রি দিয়ে দিচ্ছে। আমি কিনি নাই, বাট ক্লাসে একজন শেয়ার করেছে, ওই হিসাবে আপনাদের সাথেও শেয়ার করা। আপনারা চাইলে এখান থেকে প্রথম মাসের জন্য কি কি পাবেন? 2 গিগা SSD ডিসপ্লেস, ব্যান্ডউইথ হচ্ছে আনলিমিটেড, একটা অ্যাডান ডোমেইন, আর ফ্রি XYZ, আর কিছু মনে হয় ছিল এখানে। আচ্ছা এই ডিজাইনটা এটা কি ইয়ে দিয়ে করা নাকি, এলিমেন্টর দিয়ে করা নাকি? এলিমেন্টর দিয়ে করা, বোঝা গেছে। অ্যাকচুয়ালি এই পেজ ডিভাইডারটা দেখে মনে হয়েছে যে এটা এলিমেন্টর দিয়ে করা, অন্য থিমেও থাকতে পারে, but এটা এখানে আপনাকে একটা ডোমেইন রেজিস্টার করতে হবে, সাথে আপনারা ফ্রি 1 মাসের জন্য পেয়ে যাবেন হোস্টিং সহ। বাট আমি পার্সোনালি মনে করি এখানে এমন ডোমেইন আপনার নেওয়া উচিত না, যদি না আপনি ওদের সাথেই কন্টিনিউ করেন, এমন ডোমেইন নেওয়া উচিত না যেটা আপনি ইন ফিউচারে মানে ইউজ করবেন বলে ঠিক করে রাখছেন। কেন নেওয়া উচিত না? ধরেন আপনি যে আপনি নামটা চুজ করে রাখছেন সেই নাম দিয়ে এখানে একটা ডোমেইন নিলেন, 1 মাস পরে সেটা সার্ভিসের মেয়াদ শেষ, তো আপনার সেই ডোমেইনটা অন্য কোথাও থেকে আপনি লাইফ টাইমের জন্য কিনে নেওয়া বা এরকম কোনো কিছু সারা জীবন অ্যাক্সেস করতে পারবেন, শুধু ডোমেইন হিসেবে ইউজ করতে পারবেন না। কারণ কি তাদের সার্ভিস নিতে হবে। সো তাদের সার্ভিস যে ভালো হবে সবসময় সেটাও বলা যায় না, কারণ দেশীয় কোম্পানি, নতুন কোম্পানি, হয়তো আমি এই ব্যাপারে কিছু জানি না এদের ব্যাপারে। সো কিছু এমনি একটা নাম দিয়ে ডোমেইন, একটা XYZ ডোমেইন নিয়ে সেটা থেকে ট্রাই করতে পারেন আপনারা। তো ইয়ারলি স্টুডেন্ট প্যাকেজও আছে দেখলাম হোস্টিং এর মধ্যে, স্টুডেন্ট হোস্টিং। এটা 500 মেগাবাইট ইয়ে দিবে, মানে হাফ গিগা, আর অন্যান্য সব জিনিস। আচ্ছা 10 গিগাবাইট ব্যান্ডউইথ, একটা ডোমেইন, আর আপ টাইম হচ্ছে 99%। এটা বছরে 400 টাকা নেবে। আর নর্মাল প্যাকেজ যেটা, ওগুলা হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ বাদে নর্মাল, ওগুলো হচ্ছে বছরে প্রায় 1200 টাকার মতো হোস্টিং রিলেটেড। এখানে এটা স্টুডেন্ট হোস্টিং প্ল্যানের মধ্যেই দেখতেছি। আচ্ছা এটা অন্য।
প্যাকেজ 1, প্যাকেজ 2 হচ্ছে 150 টাকা পার মান্থ, মানে হচ্ছে 12 মাসে 1200 টাকা, আচ্ছা 1800 টাকা ইয়ারলি লাগবে। আপনার এসএসএল সহ পাবেন, হোস্টিং কন্ট্রোল প্যানেল, ডিরেক্ট অ্যাডমিন, ব্যাকআপ আছে, মাইসিকিউএল ডাটাবেস আনলিমিটেড, ইমেল আনলিমিটেড, এফটিপি আনলিমিটেড, র্যাম 2 গিগাবাইটস, ডোমেইন হচ্ছে অ্যাড অন ডোমেইন 2টা, ডিস্ক স্পেস হচ্ছে 5 গিগাবাইট। সো আমি মানে কম্পেয়ার করে বলতে পারছি না যে কেমন, বাট ওই ফ্রিটার জন্য অ্যাকচুয়ালি দেখানো। এখানে ফ্রিতে আপনারা 1 মাসের জন্য একটা ডোমেইন হোস্টিং নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, লিংকটা তো দেখানো হলো না, sbmhosting.com, sbm hosting লিখে সার্চ করলেই, গুগলে সার্চ করলেই পাবেন। আচ্ছা, তো ফ্রি ডোমেইন তাছাড়া কই থেকে নিতে পারেন? ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে মনে করেন যে এখানে আছে যে 500 এমবি এমবি এসডিডি ডিস্ক স্পেস 10 জিবি ব্যান্ডউইথ, এগুলা কি ভাই? আচ্ছা, আপনার ডিস্ক স্পেস মানে হচ্ছে, আচ্ছা আপনি আমাদের ফ্রি হোস্টিং সার্ভিস একটা শেয়ার করছিলাম, আপনি সেখানে অ্যাকাউন্ট করছিলেন না? জয় ভাই? না ভাই এখন করি নাই। আচ্ছা, আপনি তাহলে ফ্রি হোস্টিং কোনো কিছু টেস্ট করে দেখেন নাই কখনো? না ভাই টেস্ট করি নাই, এমনি জাস্ট ভাই মনে করেন যে গুগল সাইটে যেটা দেখাইছিলাম এটা করছি। গুগল সাইটে ওটা তো এমনিতে পেজ একটা বিল্ডার, বাট হোস্টিং এর জন্য হোস্টিং টোস্টিং কিভাবে কাজ করতে হয়, সি প্যানেল কিভাবে, কোন জিনিসটা, তারপর অনলাইনে ডেটাবেজের সিস্টেম, এগুলো কিছু দেখান নাই। আচ্ছা, যাই হোক, ওটা দেখান নাই। ওইটাতে যদি দেখতেন তাহলে ওইখানে অপশন দেখতেন যে কতটুকু আপনি ডাটা ইউজ করছেন। সাপোজ ধরেন আপনার একটা প্যাকেজ কিনেছেন, ইন্টারনেট প্যাকেজ কিনছেন, সেই প্যাকেজের আপনি সেই প্যাকেজ দিয়ে অনেক ধরনের পেজ দেখতেছেন, ভিডিও দেখতেছেন, তো দেখলে আপনার কিছু প্যাকেজের যে ডেটার পরিমাণ আছে সেটা কমতে থাকবে না এক সময়? আপনি একটা ছবিও যদি লোড করেন 50 কিলোবাইটে, তাহলে কিন্তু আপনার 50 কিলোবাইট জায়গা কমে যাবে, জায়গা বলতে কোটা কমে যাবে, তাই না? মানে ভাই ডাটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার ডেটার কথা বলতেছি। মনে করেন আপনি ডেটা প্যাকেজ কিনে নিছেন মোবাইলে, দিয়ে তারপরে একটা ফেসবুকে ঢুকছেন, ফেসবুকে প্রথম যে পেজটা লোড হয়েছে, লোড হতে ধরেন 400-500 কিলোবাইট খরচ হয়েছে বা 1 মেগাবাইট, আপনার 1 মেগাবাইট ডেটা কিন্তু কমে যাবে টোটাল থেকে। তো ব্যান্ডউইথটা অনেকটা এরকম ভাবে কাজ করবে, আপনার মান্থলি কতটুকু আপনার ইউজাররা ভিজিট করতে পারবে, কতগুলো পেজ, আপনার প্রত্যেকটা পেজের সাইজ থাকে, এক একটা পেজের ইমেজ গুলো এক একটা সাইজ থাকে, এগুলো একটা লিমিটেড থাকে, অনেকে লিমিটেড ব্যান্ডউইথ, অনেক হোস্টিং লিমিটেড ব্যান্ডউইথ দিয়ে থাকে যে সর্বোচ্চ এতগুলো পেজ আপনি সার্ভ করতে পারেন আমার এখান থেকে, এটা ব্যান্ডউইথের মধ্যে পড়ে। আবার স্টোরেজের মধ্যে হচ্ছে আপনি 500 মেগাবাইট জায়গা, তার মানে আপনার ওয়েবসাইটটা টোটাল 500 মেগাবাইট জায়গা ইউজ করতে পারবে। যেমন আপনার হার্ড ডিস্কের ডাটা রাখেন, অথবা মোবাইলে মেমোরি কার্ডের কথা চিন্তা করেন, আপনি এই হোস্ট করে ডাটা প্যাকেজ কিনে বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন, সেখান থেকে গান ডাউনলোড করতেছেন, ডাউনলোড হতে একটা ডাটা আপনার খরচ হয়ে যাচ্ছে, আবার ডাউনলোড হওয়ার পরে সেটা আপনার ডিস্কে কোথাও গিয়ে সেভ হয়ে যাচ্ছে এবং ডিস্কের জায়গাও খাইতেছে। এটাকে অপোজিট ওয়েতে ধরতে পারেন, সেটা হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের মধ্যে আপনার ওয়েবসাইটটা স্টোর করা থাকবে, সেটা ইউজাররা এসে এসে এক এক পেজ ভিজিট করবে, তাহলে আপনার ডাটার মেয়াদ, মানে মেয়াদ না অ্যাকচুয়ালি ডাটার যে প্যাকেজ মানে ব্যান্ডউইথ একটু একটু করে কমতে থাকবে। বুঝতে পারছেন? জি ভাই, মানে আমি মনে করেন যদি 512 এমবির একটা পেজ নিই, তাহলে ওটাতে মনে করেন যে 512 জন একসাথে ঢুকতে পারে, ওইটাই বুঝতে চাচ্ছেন ভাই? না 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 না, বুঝেন নাই। আচ্ছা, আপনার আপনার স্টোরেজ কতটুকু ভাই ল্যাপটপে হ্যাঁ ল্যাপটপে ধরেন কতটুকু জায়গা?
ভাই 1 টেরাবাইট। 1 টেরাবাইট। তো আপনি সর্বোচ্চ কত ফাইল রাখতে পারবেন? 1 টেরাবাইটের সমান, তাই না? জি ভাই 1 টেরাবাইটের সমান, এর উপরে তো আর তার রাখা চেয়ে যায় না। বেশি কিন্তু রাখতে পারবেন না। তো এখানে আপনি তাহলে ওয়েবসাইটে যদি স্টোরেজ হয় 500 মেগাবাইট, তার মানে আপনি সর্বোচ্চ 500 মেগাবাইটের ফাইল রাখতে পারবেন। ঠিক আছে? ও মানে ভাই আমার ওয়েবসাইটটার মানে মানে প্রপার্টিজে যত এমবি থাকবে অতটাই আমি ইয়া করতে পারবো আর কি, বুঝছি। হ্যাঁ, মানে আপনার 500 মেগাবাইট আপনাকে হার্ড ডিস্ক দিয়ে দিবে, অনলাইনে থাকবে, যে হার্ড ডিস্কের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটা রাখতে পারবেন। যেমন ভাই ওই যে গুগল ড্রাইভ যেমন 15 জিবি করে ফ্রি দিছে এটার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইরকম, যে গুগল ড্রাইভ যেমন 15 গিগাবাইট দিয়েছে ওইরকম। আবার ব্যান্ডউইথের ব্যাপার, ব্যান্ডউইথ এটা কিন্তু গুগল ড্রাইভের ক্ষেত্রেও কার্যকর। যেমন আপনি একটা ফাইল ধরেন শেয়ার করে দিয়েছেন পাবলিকলি, একটা লিমিট পরে ধরেন 1000 2000, আমি এক্স্যাক্টলি লিমিটটা মনে নাই, বাট একটা লিমিট পরে সেই ফাইলটা আর ওই দিনের জন্য অ্যাক্সেস করা যাবে না। মানে একদিনের জন্য একটা ফাইল পাবলিক অ্যাক্সেস করে ডাউনলোড করার একটা লিমিট থাকে গুগলে। তো সেই লিমিট এক্সিড হয়ে গেলে সেটা আর মানে অ্যাক্সেস করা যায় না, ওই দিনের জন্য বলে যে টেম্পোরারি ডাউন বা সামথিং, কিন্তু একটা এরর মেসেজ দেখায়। তো আপনার ওয়েবসাইটে ওইরকম ব্যান্ডউইথ নামে একটা জিনিস থাকে, যেটা যদি আপনি ম্যাক্সিমাম ইউজ করে ফেলেন তখন আর আপনার ওয়েবসাইটে যাওয়া যাবে না। ব্যান্ডউইথটাকে আমি এক্সাম্পল হিসেবে বললাম, আপনার ওয়েবসাইটে যখন আপনি ওয়েবসাইট না আপনার মোবাইলে যখন ডাটা কিনেন, ডাটা কিনে একটা ওয়েব পেজ লোড দিতে কত খরচ হয়? 1 মেগাবাইট খরচ হলো, আপনার 1 মেগাবাইট ডাটা কিন্তু মোবাইল থেকে কেটে নেবে, তাই না? জি ভাই। সেম ওয়েতে আপনার ইয়াতে হোস্টিং থেকেও একটা পরিমাণ ডেটা ব্যান্ডউইথ কেটে নেবে, যে এতটুকু ডেটা এখান থেকে সার্ভ করা হয়েছে। বুঝতে পারছেন? সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, ব্যান্ডউইথ। আর বলেন। এই যে সার্ভার যে জ্যাম দেখায়, তাই না? তো একটা হ্যাঁ, ওয়েবসাইটে আমি মানে কতজন ঢুকতে পারবে না পারবে এই বিষয়ে একটু কিছু বলেন তো, এই বিষয়ে আমার একদম নলেজ আচ্ছা। নেই। এখন যে এটা ফ্রি হোস্টিং এর এটা দেখালেন, এই ফ্রি হোস্টিংটা তো আমরা নিয়ে নিতে পারি না। ভাই বুঝতে পারিনি। ফাহিম ভাই মনে হয় বাইরে হয়ে গেছে। সাবির ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। ভাই কি বললেন? আজম ভাই আমাকে বুঝলেন নাকি? বুঝি নাই। শামীম ভাই কি বললেন? বলতেছি আমাকে খুঁজলেন নাকি? না না, ওই যে সাব্বির ভাইকে বললাম যে শুনতে পাচ্ছেন কিনা, ফাহিম ভাই তো মনে হয় বাইরে হয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি শামীম ভাই বের হয়ে গেছে।
ভাই কথা শোনা যাচ্ছে না। আমি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছি, না হলে তো কেউ একটু কিছু বলতেন। ওই বরাবরের মতো ওই প্রবলেমটা, ফোন লক করা ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। সাবির ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। তখন তো বলছিলাম আচ্ছা, আমি তো টাকাটা কি করতেছিলাম বুঝায় যাচ্ছিলাম, আমি তো ভাবছি যে আপনি বুঝছেন। আচ্ছা, কিন্তু শুনেনি নাই আমার কথা। কোন পর্যন্ত শুনছেন বলেন তো? আপনি যখন প্রশ্ন করছি, আমার প্রশ্ন করা শেষ না হইতেই আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা যে গল্প করলাম শুনেন নাই ভাইয়া? হ্যাঁ, আপনারা গল্প করছেন আসলে? আচ্ছা, না আমি শুনিনি, কারণ আমি তো ডিসকানেক্ট পিসিতে ওটা তো অফ করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রশ্ন করেছেন যে আরেকবার একটু রিপিট করেন প্লিজ প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা সার্ভারে যেমন দেখে না সার্ভার জ্যাম, তো এই টাইপের আমি একটা কাজ করলাম, কাজ করে দিলাম, ডোমেইন হোস্টিং সবকিছু ঠিকঠাক আছে। এখন ওই সার্ভারে কতজন একসাথে ঢুকতে পারবে এই বিষয়ে একটা কিছু বলেন, আইডিয়া দেন যে। হ্যাঁ, বলছি। সাপোজ আপনার পিসিতে র্যাম আছে 1 গিগাবাইট। হ্যাঁ, তো আপনি কয়টা সফটওয়্যার একসাথে চালাতে পারবেন? সেটা তো চিন্তা করে দেখেন, বেশি কিন্তু পারবেন না। আপনি জ্যাম্প রান করবেন, করার পরে হয়তো দেখা যাবে ব্রাউজার রান করলেই মোটামুটি আপনার ক্রোমই মোটামুটি অর্ধেক র্যাম খায় ফেলবে, অপারেটিং সিস্টেম কিছু 20% খাবে, পরে দেখা যাবে যে পুরো মানে যায় অবস্থা, পুরো মানে ফুল ইয়া দিলেও সে কভারেজ করতে পারতেছে না, এরকম অবস্থা হবে। তো এরকম আপনার র্যাম যদি বেশি থাকে 8, 10, 16 গিগাবাইট অথবা 8 গিগাবাইট হয়, তাহলে কিন্তু একদম স্মুথলি এগুলা চালাইতে পারবেন। সাথে পাশে হয়তো দেখা যাবে 16 গিগাবাইট হলে পাশে হয়তো দেখা গেল আপনি পাবজিও খেলতেছেন এবং এদিকে অন্য কাজও করতেছেন, ব্রাউজার ওপেন করে রাখছেন, স্ট্রিমও করতেছেন, সবই করতে পারতেছেন একবারে। তো র্যাম একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে, যে মাল্টিপল কাজ আপনার পিসিটা করতে পারতেছে। এক্স্যাক্টলি এরকম ভাবে আপনার এখানে দেখেন ওদের এখানে কি দিতেছে। কল আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এটাই। আচ্ছা, এখানে নিচে আসলে হয়তো দেখা যাবে, দেখেন যেটা ফ্রি প্যাকেজ সেটাতে র্যাম দিতেছে 1 গিগাবাইট, আর যেটা প্যাকেজ 2 2 গিগাবাইট, আর প্যাকেজ 4 এ ওরা 4 গিগাবাইট র্যাম দিচ্ছে। আর সিপিইউ ইউজেস হচ্ছে 75%, 150, 200% সিপিইউ। 200% সিপিইউ মানে কি? 100% এর উপর ডাবল সিপিইউ, ডাবল 100%। বাইট যেটা আছে ভাই 1 গিগাবাইট, ওইটাতেই কতজন একসাথে ঢুকতে পারবে? আচ্ছা, কতজন একসাথে ঢুকতে পারবে এটা কিন্তু একবারে বলা যায় না, কারণ প্রত্যেকটা রিকোয়েস্ট আসলে ডিফারেন্ট হয়। যেমন ধরেন আপনি একটা ছবি আপলোড করলেন একটা ওয়েবসাইটে, ছবি আপলোড করার জন্য যে যতটুকু প্রসেস লাগবে, আপনি যদি একটা নরমালি পেজ রিলোড দেন ততটুকু কিন্তু প্রসেস আপনার লাগবে না। তার মানে কে কতটুকু কাজ করতেছে এইটার উপর আসলে ডিপেন্ড করে আপনার কতজন একসাথে ইউজ করতে পারতেছে। আবার শুধুমাত্র এটা র্যামের উপরেই যে ডিপেন্ড করে তা না, আপনার যে সফটওয়্যারটা আসলে, আমাদের সার্ভারটা কি, সার্ভার তো শুধুমাত্র একটা কম্পিউটার না, কম্পিউটারের মধ্যে বিশেষ একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, সেটাই অ্যাকচুয়ালি সার্ভার হিসেবে কাজ করে, সেই কম্পিউটারটাকে সার্ভার হিসেবে রান করায়। যেমন আমাদের পিসি আছে, আমাদের পিসির মধ্যে ওয়েবসাইটের ফাইলও আছে, কিন্তু সেটা সার্ভার হিসেবে ততক্ষণ পর্যন্ত কাজ করে না যতক্ষণ পর্যন্ত না আমরা জ্যাম্প ইনস্টল করি। জ্যাম্প ইনস্টল করলাম, দেন আমার ওটা সার্ভার হিসেবে রান করবে, পিএইচপিটা রান করবে। সেম ওয়েতে আমাদের এই সার্ভার নামে যে মেশিনটা আছে সেটার মধ্যেও কোনো একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যেটা আসলে সার্ভার হিসেবে কাজ করাতে সাহায্য করে। তো সেই সফটওয়্যারটাও আসলে আমাদের রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে সাহায্য করে। সো ধরেন আপনি 1000 ইউজার একবারে আমার ওয়েবসাইটে আসছে, এখন প্রত্যেকে আসলে শুধুমাত্র পেজ ব্রাউজ করতেছে, হয়তো অল্প একটু কাজ। আমাদের কোনো পিসি কিন্তু একবারে 1000 কাজ করতে পারে না।
পিসি আসলে কি করে জানেন, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে করে, বাট এত ফাস্ট করে হয়তো সোয়াপ করে করে কাজ করে। মনে করেন আপনার কাজটা একটু স্টার্ট করে দিয়ে একটু আগায় দিয়ে অন্য কাজটা আবার একটু আগায় দিল, এরকম করে একটা কিউতে রাখে কাজগুলো। যতগুলো কাজ আছে মানে আপনার পিসিতে এই সার্ভারে যতগুলো রিকোয়েস্ট পাঠানো হয়েছে সবগুলো একটা কিউতে যাবে, একজনকে সার্ভ করবে, তাকে যা রিলোড করে দেওয়া দরকার। যেমন আপনি পেজটা রিলোড দিলেন, পেজ রিলোড করার মাধ্যমে সব ডাটা এনে আপনার ব্রাউজারে পাঠিয়ে দিল। এখন কিন্তু আর সার্ভারের কাজ নাই, এখন সে অন্য জনের রিকোয়েস্ট নিয়ে কাজ করবে। এখন আপনি ওই পেজে যতক্ষণ থাকেন, দ্বিতীয়বার রিলোড করলে আপনি সেই কিউতে সবার পিছনে চলে যাবেন। এইভাবে আসলে সার্ভার অথবা কম্পিউটার গুলা কাজ করে। এক সেকেন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, পেয়েছি। ওকে, আচ্ছা, কম্পিউটারও সেম ওয়েতে কাজ করে। এখন আপনি ধরেন একটা ইমেজ আপলোড করতে দিছেন, ইমেজ আপলোড করতে দিলে নরমালি পেজ ব্রাউজ করার থেকে অনেক বেশি সময় লাগে। ফেসবুকের কথা ধরেন, ফেসবুকে এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ হয়তো একবারে ছবি আপলোড করতেছে, ভিডিও আপলোড করতেছে। তো আপনার কি মনে হয় যে ফেসবুক আসলে একটা সার্ভার ইউজ করে? কখনোই না। ফেসবুক আসলে মাল্টিপল কাজের জন্য মাল্টিপল সার্ভার ইউজ করে, এটাকে মাইক্রো সার্ভিসের মতো বলা যায়। তো এগুলো তো অনেক অন্য টপিকে চলে যাইতেছে, তারপরে একটু আইডিয়া দিয়ে রাখি। যেমন ফেসবুক শুধুমাত্র পেজ গুলোকে সার্ভ করার জন্য একটা জায়গায় ইউজ করে, ওর মধ্যে যে ইউজারের ডেটা আছে, কমেন্ট অথবা পোস্ট ধরেন, সেটা অন্য জায়গায় রাখে। ছবিগুলা রাখে পুরোপুরি আলাদা একটা সার্ভারে, ভিডিও রাখে পুরোপুরি আলাদা সার্ভারে, সব আলাদা আলাদা জায়গায় রাখে। আপনি ধরেন ভিডিও একটা আপলোড করলেন, ফেসবুক আসলে শুধুমাত্র আপলোড হচ্ছে অন্য দূরের কোন একটা ছবি ভিডিও রাখার জন্য অপটিমাইজ একটা সার্ভার। চিন্তা করেন আপনার ডেটাবেজের সাইজ যদি 500 মেগাবাইট হয়, তার মধ্যে আপনি লাখখানেক ইউজারের ডেটা রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট একটা যদি ভিডিও সেখানে রাখতে চান, রাখতে কি পারবেন? পারবেন না। কিন্তু 500 মেগাবাইট দিয়ে দেখা যাবে যে 10টা ভিডিও রাখতে পারবেন না। তো লাখখানেক যে ইউজারের ডেটাগুলা, ভিডিওগুলা, এগুলো কই রাখতেছে? ভিডিওর জন্য স্পেশালি তাদের একটা সার্ভার আছে যেখানে পেটাবাইট পেটাবাইট ডাটা রাখা যায়। সো ভিডিওগুলো আপলোড হইতেছে ওই সার্ভারে, শুধুমাত্র একটা লিংক আইসা জমা হইতেছে মেইন সার্ভারে। তো যখনই আমরা কোনো একটা পেজ রিলোড করতেছি, পেজ রিলোড হওয়ার সময় ফেসবুক বুঝে নিচ্ছে যে এই লিংক থেকে ভিডিওটা এনে আমাকে এই পোস্টের সাথে লাগায় দিতে হবে, এইভাবে আসলে বানাইছে। তো এক্স্যাক্টলি আপনার স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন সেটার উপরে, আপনার সফটওয়্যার যেটা ওয়েবসাইট গুলো সার্ভ করতেছে সেটার উপরে, এবং আপনার যে র্যাম আছে, এগুলা মানে সমস্ত কিছুর উপরে, এবং ইউজাররা কি কাজ করতেছে এগুলোর উপর বেস করে বলা যায় যে মানে মানে এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে একবারে কতজন ঢুকতে পারবে, কতগুলো কাজ করতে পারবে। এখানে একটু কঠিন উত্তর, প্রশ্নটা মানে সহজ মনে হলেও উত্তরটা আসলে অনেক জটিল। যেমন ধরেন NGINX, দেখেন আমরা অ্যাপাচি ইউজ করি না, অ্যাপাচি ইউজ করি এটা হচ্ছে জ্যাম্পের মধ্যে, NGINX কিন্তু ইউজ করি না। বাট NGINX কি? NGINX হচ্ছে প্রায় 2.5 গুণ ফাস্টার অ্যাপাচি থেকে, based on the result on a benchmark test running up to 1000 concurrent connection. So 1000টা কানেকশন তারা কনকারেন্ট চালাইছে, বিভিন্ন ধরনের অপারেশন চালাইছে। অ্যাপাচিতে করতে যে সময় লাগছে তার 2.5 গুণ কম সময় লাগছে NGINX যে সার্ভারটা আছে সেখানে করতে। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র র্যাম অথবা হোস্টিং এর উপর ডিপেন্ড করে না, সেই হোস্টিং এর মধ্যে কি ধরনের সফটওয়্যার ইউজ করা হচ্ছে সেটার উপরও ডিপেন্ড করে। সো NGINX অ্যাপাচির উপরে আরেকটা সার্ভার আছে, এমনিতে সিম্পল যে ওয়েবসাইট গুলা মানে নর্মাল ওয়েবসাইট গুলা, এগুলাতে তাও কতজন ইউজার একসাথে ঢুকতে পারবে বলে, মানে আমি আইডিয়া যাচ্ছি।
আইডিয়া আসলে এটা তো ওই যে আরেকটা প্রশ্ন দিয়ে বললাম যে কি কি ধরনের কাজ করতেছে তারা, সিম্পল ওয়েবসাইট কি এমনি ধরনের কাজ করতেছে? এই কাজের জন্য এই যে সরকারি যে ওয়েবসাইট গুলা ঢুকি না মাঝে মাঝে ফর্ম পূরণের জন্য বা এটা সেটা দেখার জন্য, দেখা যাচ্ছে সার্ভার জ্যাম। সার্ভার জ্যাম কিন্তু হয়, মানে হ্যাঁ, সার্ভার জ্যাম হয়। হয়তো মানে খুবই হয়, মানে কাজই করে না, সার্ভার পুরোপুরি ফল করে। এটা কতজন ঢুকতে পারবে এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা আমি আপনাদের একটা দেখাই। সো কিছু তুলনা। তো এনজিএনএক্স কে তো অনেক ভালো বললাম। অ্যাপাচি হচ্ছে এখানে বলছে আওয়ার অ্যাপাচি রেজাল্ট বেঞ্চমার্ক রেজাল্ট, এখানে রেসপন্স টাইম, মানে আপনি একটা রিকোয়েস্ট করছেন, সেটা প্রসেস করে আপনাকে ডাটাটা পাঠাইতে কতক্ষণ সময় নেয়। অ্যাপাচি প্রায় 43 সামথিং, যাই হোক। এনজিএনএক্স নেয় 32, আর লাইট স্পিড যার একটা সার্ভার সেটা নেয় 15। চিন্তা করে দেখেন তাহলে কত ডিফারেন্স। একটা কই 15, এখানে 45, তাহলে সে প্রায় অ্যাপাচি যতক্ষণে একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করবে, লাইট স্পিড সেখানে 3টা রিকোয়েস্ট হ্যান্ডেল করে ফেলতে পারবে। আবার রিকোয়েস্ট পার সেকেন্ড, যত রিকোয়েস্ট একসাথে হ্যান্ডেল করতে পারতেছে তত বেটার। তো পার সেকেন্ডে সে প্রায় 700, মানে 750 দিলাম, 750 হ্যান্ডেল করতে পারে। অ্যাপাচি সেখানে পারে 150, এনজিএনএক্স পারে 350। ট্রান্সফার রেট, প্রতি সেকেন্ডে কত ডাটা ট্রান্সফার করতে পারে, কত কিলোবাইট, প্রায় 7,000 কিলোবাইট পার সেকেন্ড ট্রান্সফার করতে পারে। আর অ্যাপাচি পারে 42,000, তো প্রায় অর্ধেকের মতো। এনজিএনএক্স মাঝখানে আছে। তো কনকারেন্ট কানেকশন কতগুলো করা হয়েছে এইখানে দেখেন, 2,000 রিকোয়েস্ট করে টেস্ট করছে। এটা কি ধরনের পেজ, এগুলা বিভিন্ন ধরনের টেস্ট করে করছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন। আমি অ্যাকচুয়ালি এখানে বলতে পারতেছি না যে আমাদের নরমালি সার্ভার, কারণ আমাদের কিন্তু তথ্যই নাই কি ধরনের পেজ তারা লোড করতেছে, সেই পেজে কতগুলো ডাটা আছে। যেমন আপনার পেজে ধরলাম 5 কিলোবাইট, 5 কিলোবাইট হলে চিন্তা করেন সে পার সেকেন্ডে এত কিলোবাইট ডাটা ট্রান্সফার করতে পারে। আপনার পেজ মাত্র 5 কিলোবাইট, সে অবশ্যই বেশি সার্ভ করতে পারবে। বাট আপনার পেজে যাওয়ার পরে দেখা গেল ভিডিও একটা লোড হইতেছে, সেই ডাটাটাও ট্রান্সফার করতে হবে। সেকেন্ডে পারে প্রায় 7 মেগাবাইটের মতো ডাটা ট্রান্সফার করতে, এবং 1,000 পার্সন সেই 7 মেগাবাইট ডাটা সে নেওয়ার চেষ্টা করতেছে। চিন্তা করেন তাহলে কতজনকে কতটুকু পাঠাবে, কিভাবে পাঠাইতে পারে। এটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি অত ডিপে বলতে পারি না এক্স্যাক্টলি, এটা বলা আমার পক্ষে মনে হয় না। আমার পক্ষে সম্ভব না, আমি জানি না অন্য কারোর পক্ষে সম্ভব কিনা যে সে বলে দিবে যে হ্যাঁ পার সেকেন্ডে এতগুলো রিকোয়েস্ট সে হ্যান্ডেল করতে পারবে। কারণ আমি তো জানি না যে সে কোন সার্ভারে ইউজ করতেছে, কি ধরনের পেজ সার্ভ করতেছে। এই কানেকশন মানে এই ডেটাগুলো আমার কাছে নাই, সো আমি একটা হিসাব করে যে বলবো সেটাও আমার বলার উপায় নেই। একটু হিসাবটা কমপ্লেক্স আমার কাছে মনে হয়, সহজ কোনো হিসাব আমার জানা নাই। আপনারা একটু ইউটিউবে অথবা এরকম কোনো আর্টিকেল একটু পড়ার চেষ্টা করে দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন এবং অ্যান্সারটা হয়তো পাইতে পারেন। আমাকে নেক্সট ডে যদি পান তাহলে জানাই দিন যে ভাই এই জায়গায় একটা ভালো রিসোর্স পাইছি, এরা আমাকে বলছে যে এরকম অ্যাক্টিভ কানেকশন একসাথে এতগুলো একটা সার্ভার নিতে পারে, এটা বের করা যায় এইভাবে। ঠিক আছে সাব্বির ভাই? জি ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো সার্ভারের প্রকার ভেদের উপর এটা ডিপেন্ড করে। সে তো গেল এইসব ব্যাপার। আচ্ছা, তো আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। আমরা তো আজকে দেখলামই না, এলিমেন্টর তো একটুও দেখলাম না, যেটা আসলে দেখার কথা ছিল। আমি একটু এলিমেন্টরটা কুইকলি দেখি। আচ্ছা সাবরিনা আপু, আপনার এটা কি গিগটা কি রেডি হয়েছে, দেখাতে পারবেন? হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখাই দেন তো তাহলে। সাব্বির ভাই, আপনার টুইটার অ্যাকাউন্ট কি ঠিক হয়েছে? ভাই ট্রাই করি নি এখনো, ওই ভিডিওটা দেখতে হবে, তারপর ভিডিও দেখার আর সময় পাইনি। রবিল ভাই কি আপনাকে একটা ভিডিও দিছে? হ্যাঁ হ্যাঁ ভিডিও দিছে, ওই ভিডিও দেখে
ওগুলো ফলো করতে বলছে। আচ্ছা, দেখে করেন। জি ভাই। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ছবি তৈরি করেন নাই, ডিটেলস লিখেন নাই মনে হয়। ডিটেলস তো লিখেন নাই, তাহলে কি দেখবো? ভাইয়া দি- যেটা টাইটেলটা দেখতে বলতেছি। আচ্ছা, I will create PhD template, landing page or website design. ওকে, আপনি আচ্ছা, আমি আসলে ডিজাইন নিয়ে তো মানে এরকম একটু অত দেখি নাই ঘাটাঘাটি করে। আপনি আইডিয়া নিয়েছেন কিভাবে? বুঝিনি ভাইয়া। এটা মানে আপনার টাইটেল যে আপনি এটা দিবেন যে আমি ক্রিয়েট করব পিএইচডি টেমপ্লেট অথবা ওয়েবসাইট, মানে পিএইচডি অথবা টেমপ্লেট ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট ডিজাইন, মানে এরকমই তো ছিল টাইটেলটা। একটু উপরে যান তো, টাইটেলটা দেখি। হ্যাঁ ভাইয়া। I'll create PhD template, landing page or website design. সো এটা যে মানে ভালো হবে বা চলতে পারে, এই আইডিয়াটা আপনি কিভাবে গ্রো করছে আপনার মধ্যে? ভাইয়া কয়েকটা গিগ দেখলাম, ওগুলো দেখেই ফলো করলাম আর কি। হ্যাঁ, মানে আর আরেকটা আপনি দেখছেন ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন ক্যাটাগরিটাও কি ঠিক আছে আমি জানি না, কিন্তু কখনো ওই গ্রাফিক ডিজাইনের মধ্যে ঢুকেও দেখিনি। ওইটা একটু কনফিউজ, আমি আর একটু ঘেটে দেখে তারপরে আর কি কনফার্ম হবো। হ্যাঁ, মানে ঘেটে দেখবেন কিভাবে? ধরেন আপনার গ্রাফিক ডিজাইনের মধ্যে গিয়ে যে ক্যাটাগরি গুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরি ব্রাউজ করবেন, দেখবেন যে আপনার যে কাজগুলো আছে সেটার সাথে মিল রেখে যে পোস্ট গুলো করা, গিগ গুলো দেওয়া, তারা আসলে কোন ক্যাটাগরিতে পোস্ট করেছে। ওয়েব মোবাইল ডিজাইন তারপরে গ্রাফিক ইউজার ইন্টারফেস এর মধ্যে নাকি কোথায়, একটু দেখে তারপরে আপনারটা ওই ক্যাটাগরি ধরে কইলেন। অথবা আপনি হয়তো পুরোপুরি আলাদা ক্যাটাগরিতে যাইতে পারেন, সেটাও একটা চয়েস। হয়তো ওইখানে ওইভাবে গিয়ে মার্কেট ধরতে চাইলেন, ধরা যায়। আহ, মাঝখানে তো আমাদের করিম ভাইয়ের গিগ তো 3 নাম্বার পেজে আসছে। করিম ভাই, আপনি একটা রিভিউ নিয়ে নেন, আপনার গিগটা প্রথম পেজে সেকেন্ড পেজে চলে আসবে। ভাইয়া আমি তো এটাও কনফিউজ, মানে আগের গিগটা কি করব, ওই এই অবস্থায় রাখবো না কি করব? আপনার এটা কি সমস্যা ছিল? আমরা কি কোনো সমস্যা পাইছিলাম? না, সমস্যা তেমন কিছু নয়, যে খুঁজে পাচ্ছিলেন না। ও আচ্ছা, হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা কে যেন শেয়ার করছেন যে একটা আগে পাওয়া যাচ্ছিল না, পরে 6 নাম্বার না 7 নাম্বার পেজে না 10 নাম্বার পেজে যেন পাচ্ছে। এটা কি গতকালকে রাতে কেউ শেয়ার করলেন আমার সাথে, নাকি সকালের ব্যাচে কেউ শেয়ার করছে? আমার এক্স্যাক্টলি মনে নাই। মানে কালকে রাতে বলছিল ভাইয়া, মনে হয় শরীফুল ভাই মনে হয় বলছিল। হ্যাঁ, শরীফুল ভাই যদি বলে থাকে। আচ্ছা, যাই হোক, ভাইয়া প্রথম 20টা পেজেও খুঁজে পাইনি আমি। আচ্ছা, হ্যাঁ, আমি অর্ডার আরেকটা নেওয়ার জিনিস পরে চিন্তা করছি। অর্ডার নেওয়ার পরেও তো নাই ভাইয়া। ওকে, আপনি একটু টাইম দেন, ইনশাল্লাহ উপরে আসতে পারে। ভেবে দেখি ওইটা কমপ্লিট হোক, হওয়ার পরে দেখি। হ্যাঁ, ভাইয়া আমি আরেকটা গিগ চিন্তা করছি, সেটা হলো যে মানে ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, আর হচ্ছে ওই দুটা দিয়ে আবার হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল করে দিব, মানে এরকম কিছু একটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা তো ভালো, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এটা তো রাখতে পারেন, এটা তো বেশ চলে মনে হয়। তারপরে ব্যানার, ফ্লায়ার, লোগো, এটাও বেশ মনে হয় চলে। চাচ্ছিলাম যে কনভার্ট করে দিব পিএইচডি টু এইচটিএমএল, ডিজাইন করে দিব। আর আরেকটা ব্যাপার, আপনি যেহেতু মাল্টিপল সার্ভিস দিতেছেন, মানে বিভিন্ন ক্যাটাগরির, সো আপনার পার্সোনাল হিসেবে না দিয়ে আপনার টিম হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করাটা বেটার হবে। আমরা যারা একই সার্ভিস দেই, যেমন শুধুমাত্র ওয়েব রিলেটেড কাজই দেই, তারা শুধুমাত্র ওয়েব দিলে আপাতত কোনো সমস্যা, মানে আমি পার্সোনাল অ্যাকাউন্ট রাখলে সমস্যা নাই। বাট আপনি যখন মাল্টিপল কাজ দেখাচ্ছেন, তখন আসলে আমার মনে হয় যে আপনাকে একই পার্সন, সে সবই পারে, সব কাজের, মানে কি যেন একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান, যে সব কাজের কাজই নাকি বাংলায় কি জানি না, এরকম সবই পারে বাট কোনো কিছুতেই ওস্তাদ না, এরকম। তো এরকম চিন্তা করতে পারে।
তো সেইটা থেকেই করার জন্য আপনার আসলে তাহলে তো ভাইয়া আবার নতুন করে শুরু করতে হবে ফাইবার অ্যাকাউন্টটা, তাহলে তো আবার ডিলিট করে পুরাটাই শুরু করতে হবে। কেন আপনি ইউজার নেম নিয়ে চিন্তা করতেছেন? না ভাই, ইউজার নেম না, ইউজার নেম ঠিক আছে, আপনি ডিটেলস, তারপরে ইমেজও ওটা রাখলেও চলবে, ইমেজেও সমস্যা নাই। ডিটেলসটা অ্যাটলিস্ট চেঞ্জ করে মানে শুধুমাত্র আপনি একটা টিম হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেন তাহলেই হবে। ডেসক্রিপশনে তো ভাইয়া দেওয়া আছে, ডেসক্রিপশন কি এডিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যায়, ডেসক্রিপশন তারপর এগুলা তো এডিট করা যায়, এটাতে কোনো সমস্যা নেই, প্রোফাইল ডেসক্রিপশন। ও তাহলে প্রোফাইল ডেসক্রিপশনে উই দিয়ে দিব। হ্যাঁ মানে আমরা এরকম একটা টিম সব ধরনের গ্রাফিক রিলেটেড এবং ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করে থাকি, এরকম একটা ডেসক্রিপশন আপনি রেডি করে দিয়ে দিন। তাহলে কি হবে, আপনি যেহেতু মাল্টিপল সার্ভিস দিচ্ছেন, ওয়েব ডিজাইনও করতেছেন, ডেভেলপমেন্টও করতেছেন, তো আপনি একটা মানে একটা কি বলবো ওয়েব সার্ভিস প্রোভাইড করেন, এরকম একটা কোম্পানিতে আছেন বা আপনার একটা টিম আছে বড়, সেই জিনিসটা আর কি রিপ্রেজেন্ট করলেন, লোকজন যাতে একটু কনভিন্সড হয়। এর ক্ষেত্রে ইউজার নেমটা সমস্যা করবে না? না, ইউজার নেম ওরকম ম্যাটার করবে না, সমস্যা নেই, মানে কোম্পানির অংশ একটা আপনি, ইউজার নেম আপনার এটা হইতেই পারে। আর যদি মানে আলাদা করে অ্যাকাউন্ট করতে চান সেটা তো মানে হয়ই, ওটা আরেকটা চয়েস, বাট করার দরকার নাই। এটা প্রথমে আপনি যেহেতু একটু চিন্তা ভাবনা করে করছিলেন, আগে চিন্তা করলে আরো বেশি ভালো হতো। আচ্ছা রবিউল ভাই এটা কিসের লিংক দিয়েছেন? ভাইয়া বাচ্চা নিয়ে। আচ্ছা হ্যাঁ, এটা তো আর কি করার। ভাই অ্যালেক্সা র্যাঙ্কিং এ আমি কি করব, এটা দিয়ে বুঝি নাই কি কাজ করার জন্য। ট্রাফিক চেক করা যায় কি না এটা একটু দেখেন তো, ট্রাফিক চেক করা যায় কিনা। এটা দিয়ে কি আমার গিগের ট্রাফিক চেক করে দেখবো যে গিগ কতটুকু দেখা গেছে? আমার তো মনে হয় না এটা অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করবে, আমি শিওর না, আপনারা দেখতে পারেন। আমি রবিউল ভাইয়ের গিগটা কপি করে নেই। এটা তো হয়তো ফাইবারের অ্যানালাইসিসটা সে দেখাবে, fiverr.com, বাট ফাইবারের পরের যে অংশটুকু fiverr.com/ ওই এটা কিন্তু দেখায় নাই, দেখছে 181.4K টোটাল, সেটা আসলে ফাইবারের দেখাইছে মানে। ও স্ক্রিন শেয়ার করি নাই, থ্যাঙ্কস। দেখেন উনি অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করার জন্য দিছে, তো এটা আসলে আমি লিংক শেয়ার করেছিলাম, দেখেন এখান থেকে রবিউল ভাইয়ের যে গিগের লিংক আছে, মানে ওনার প্রোফাইলে যে লিংক আছে সেটা শেয়ার করে দিছিলাম, অথবা ধরেন তার গিগের লিংকই দেই। আমি জানি না অ্যালেক্সা এটা ঠিক মতো নিবে কিনা, ফাইবারে এটা দিলাম। তো এটা আসলে করে টপ লেভেল যে ডোমেইনটা আছে শুধুমাত্র সেইটার হিসাব করে, পরের অংশ যেটা আছে সেটা নিয়ে হিসাব করে না, মানে এটা একটা কোন একটা পেজ সেটা নিয়ে আমরা চিন্তা করি না, শুধুমাত্র টপ লেভেল ডোমেইনটা হিসাব করবে। যেমন রান অ্যানালাইসিস দিলে দেখেন সাইড ইনফো fiverr.com দেখাইছে, তো 181.4K টোটাল এটা হিট, কিওয়ার্ড অপরচুনিটিস ব্রেকডাউন। তো এটা তো আসলে রবিউল ভাইয়ের গিগটাকে দেখাইতেছে না, এটা দেখাইতেছে ফাইবারের ব্যাপারটা, ঠিক আছে, বাউন্স রেট এগুলা সব ফাইবারের দেখাইতেছে, রবিউল ভাইয়ের গিগের জন্য না। এটা সাইটের র্যাঙ্কিং 187 গ্লোবালি, রবিউল ভাই গ্লোবালি 187 না, এটা হচ্ছে ফাইবার গ্লোবালি কত। তো এটা আসলে আমাদের গিগের অ্যানালাইসিসের জন্য কাজের না।
আচ্ছা আপু, আপনি ওই হিসাবে দিয়ে গিগ পাবলিশ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে কিছু। লেগে থাকতে হবে। আর ওই যে বললাম পানি ঢালতে হবে, পানি তুলতে, এটাই। আচ্ছা আমি একটু লগ ইন করি। ও আচ্ছা, এটা তো ইয়া ভাইয়েরটা, সজীব ভাইয়েরটা আমি লগ ইন করার চেষ্টা করতেছি। হোম পেজে এডিট করতে যাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস তো মানে হিউজ বড় একটা পার্ট। প্রতিদিন না হলে আপনারা যদি 2 ঘন্টা করে টাইম না দেন, 2-3 ঘন্টা করে, তাহলে মনে হয় শেষ করতে মানে সবকিছু বুঝে উঠতে অনেক সময় লাগবে। অ্যাটলিস্ট 2-3 ঘন্টা করে আপনাদের টাইম দেওয়া উচিত ওয়ার্ডপ্রেসের পিছনে, যে প্রতিদিন আমি একটু একটু করে প্র্যাকটিস করব। ধরেন আজকে একটা থিম ইনস্টল করলেন, সেটা কিভাবে কাস্টমাইজেশন করা যায়, এটা অন্যজনের ভিডিও দেখে কিছু একটা করলেন, সেটা তো আছেই। বাট আপনি চিন্তা করবেন, হ্যাঁ, ধরেন আপনি একটা ওয়েবসাইটে দেখতে যান, কিছুক্ষণ আগে যে আমরা একটা হোস্টিং সাইট দেখলাম না, যেখান থেকে ফ্রি 1 মাসের জন্য নেওয়া যাবে, ওটা আমি বললাম যে এটা হয়তো এলিমেন্টর দিয়ে করা আছে। কেন আমার কাছে মনে হয়েছে, যেমন ধরেন এই যে ঢেউয়ের মতো যে শেপটা আছে, তো এটার কথা চিন্তা করি একটু। এটাকে এডিট করব। তো আমি গেলাম স্টাইলস এর মধ্যে, মানে এই সেকশনটার জন্য স্টাইলসে যাব। দেখেন শেপ ডিভাইডার, এটার নিচে আসি। আমার শেপ ডিভাইডারের হচ্ছে বটমে কি ধরনের শেপ আমি চাই, এখানে লেখা আছে ওয়েভের মধ্যে ওয়েভ ব্রাশ। দেখেন এক্স্যাক্টলি ওই পেজে যে আমি ডিজাইনটা দেখে আসছি, এখানে ওই ডিজাইনটাই দেখাচ্ছে। এটা হয়তো একটু ওনারটা একটু উঁচু ছিল, এরকম উঁচু ছিল, জাস্ট এটা দিয়ে দিল, ফ্লিপ করে এনে এই যে এটা। তো এটা চেক করতে গেলে নিচে আসলে দেখেন এরকম করে শেপ ডিভাইডার একটা করা আছে, এখানে নরমাল আছে, নিচের দিকে এরকম শেপ ডিভাইডার। তো আমাদের নরমালি যদি আমরা এটা করতে চাই, দাম ছুটে যাবে, স্বাভাবিক, আমরা তো মাত্র শিখতেছি। তো একবার করার পরে হয়তো দ্বিতীয়বার করতে গেলে আপনি কোডটা রিইউজ করতে পারবেন, বা আইডিয়াটা অন্তত ইউজ করতে পারবেন। তো এই জন্য আপনাদের কি করা উচিত জানেন, প্রচুর পরিমাণে কোড করা উচিত, প্রচুর পরিমাণে। এটা আসলে শেখার সময়টা হচ্ছে অনেক কষ্টের সময়, কারণ কত কিছু শেখার আছে, এটার কোনো শেষ নেই। আপনাকে ক্লায়েন্ট এই কাজটা করতে দিচ্ছে, আপনি এটা কিভাবে করবেন যদি আগে না করে থাকেন। আগে করলে কিন্তু সিম্পলি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন, বাট আগে যদি না করে থাকেন কখনো, তখন আপনাকে খুঁজে বের করতে হবে হাউ টু মেক ওয়েব শেপ ইউজিং সিএসএস। পাওয়া যাবে না তা না, আশা করি পাওয়া যাবে। স্ট্যাক ওভারফ্লো তো সবার ইয়া। আচ্ছা এই যে এখানে ভিডিও দেখা যাচ্ছে যে সিএসএস দিয়ে কিভাবে বানানো গেছে, এখানে অনেক ভিডিও আছে, হয়তো ডিরেক্টলি কোডও পাওয়া যাবে। সিএসএস কোড পেন, এখানে হয়তো কোড স্নিপেট রান করলেই আমি দেখতে পারবো। এই যে এখানে একটা ওয়েব শেপ বানাইছে, আচ্ছা এটা তো অ্যানিমেটেড ওয়েব শেপ, ঠিক আছে, অ্যানিমেশন চলতেই থাকবে। সো ডিরেক্টলি আপনি চাইলে এখান থেকে কোডটা নিয়ে গিয়ে কি করতে পারেন। তো আপনার তাহলে একটা রিসোর্সের মধ্যেও কিন্তু এটা থেকে গেল, আপনার ফোল্ডারটা ভারী হইতে হইতে, আপনার ওয়েবের রিসোর্সের ফোল্ডারটা ভারী হইতে হইতে দেখা যাবে হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে। এত রিসোর্স আপনার জমা করতে হবে। যদি আপনি আচ্ছা যদি আপনি না, আপনি কয়েক বছর যদি কাজ করেন, তাহলে আপনার এরকম হয়ে যাবে, আপনার রিসোর্স জমা হতে হতে হার্ড ডিস্ক প্রায় ফুলের অবস্থা হবে। তখন আর আপনার কাজ করতে এত সময় লাগবে না, জাস্ট আপনার মনে আছে যে হ্যাঁ এই কাজটা আমি করছি, তো এই টাইপের কিওয়ার্ড দিয়ে রাখছি। সাব্বির ভাইয়ের মতো ওই যে নামকরণ পিপিপিপি এবিসিডি এরকম নামকরণ দিবেন না, মানে ওইটার নামটা ওইভাবেই দিবেন যাতে আপনি খুঁজে সার্চ করে পান।
ওয়েব লিখে যত সেভ করেন। সো আচ্ছা, ইয়ার ব্যাপারে আসি, এলিমেন্টরের ব্যাপারে আসি। তো এখানে আমরা কুইক মানে ইজিলি যে কোনো শেপের ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি, মানে যে কোনো সেকশনের ক্ষেত্রে এরকম একটা শেপ ডিভাইডার ইউজ করে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো ধরেন উপরে আমার এইভাবে একটা শেপ আছে, এটার সাথে যদি মিলিয়ে আমরা এখানে দিতে চাই তাও দিতে পারবো। ওকে, টপে আমি দিব একটা শেপ, এটা হচ্ছে ওয়েভ। সো দেখেন এখন কেমন লাগে এটা যদি একটু দেখতে যাই। চেঞ্জ হয়নি, হওয়ার কথা। দেখেন এখন যেন মনে হচ্ছে এটা এবং এটা একই অংশ, শুধু মাঝখান দিয়ে কিছু একটা চলে গেছে, কিন্তু শেপ গুলো কিন্তু প্রায় একই রকম। ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, জুম আউট করলে আসলে কাজ করে না, রিসেট। এটা সুন্দর লাগছে। নিচেরটা এটার সাথে ডিরেক্টলি মিল নাই, আমরা নিচেরটাও যদি এই ওয়েব পেইন্ট না দিয়ে এই ওয়েবটা দেই, যেহেতু আমার এই সেম ভাবে ডিজাইন করা আছে, এইভাবেই নিচে হয়তো আসবে। দেখতে আমার সবগুলোর মধ্যে একটা মিল রাখলে দেখতে বেশ ভালো লাগবে। ওকে, আর এখানে দেখেন ট্রানজিশন, উপরের যে ছবিটা নিচেও ছবিটাও সেম, একই ছবি, সবকিছুই একই, টেক্সটও একই। তো এটা আমি কিভাবে করেছি এটা একটু দেখাই। এলিমেন্টরের মধ্যে অনেক উইজেট আছে, সেই উইজেট গুলা ইউজ করা অথবা প্রি বিল্ট ফিচার গুলা আছে। যেমন এইটায় ক্লিক করে আমরা এখানে কোনো একটা সেকশন অ্যাড করা, ওর মধ্যে বেসিকের অথবা যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি। তাহলে এখানে আমি ডিভাইডারটা নিয়ে আসলাম, এখন ডিভাইডারের একটা স্টাইলও দিয়ে দিতে পারি। ডিভাইডার, আচ্ছা ডিভাইডার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নরমাল যে ডিভাইডার আছে ওইরকম ডিভাইডার আছে, শেপ ডিভাইডার আসে নাই। শেপ ডিভাইডার ডিরেক্টলি নাই, ঠিক আছে। সো আমরা এরকম ভাবে কোনো সেকশন অ্যাড না করে যে কাজটা করব সেটা হচ্ছে আগে বানানো আছে এরকম কিছু টেমপ্লেট, মানে টেমপ্লেট এলিমেন্টরের মধ্যে বানানো আছে এরকম কিছু অ্যাড করব। তো এখানে গেলাম, তার টেমপ্লেটের মধ্যে অনেক পেজও আছে। আপনার কোন একটা ল্যান্ডিং একটা পেজ লাগবে, একটা ডিজাইন, হোম পেজ, এরকম অনেক পেজের ডিজাইন করা আছে, ঠিক আছে। তো প্রো হলে তো আপনি যে কোনোটা ইচ্ছা ইউজ করতে পারেন, বাট অনেকগুলো ফ্রিতে আছে, বেশিরভাগই হচ্ছে প্রোতে। ফ্রি কিছু দিয়ে আপনাকে লোক ধরানো, কাস্টমার ধরা এবং প্রোতে নিয়ে যাওয়া। ব্লকস এর মধ্যে গেলে এখানে আপনি অনেক ধরনের ব্লক খুঁজে পাবেন যেগুলো আসলে আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। লেটস সে আপনার একটা ম্যাপ দরকার, ক্যাটাগরি থেকে আমি দেখি ম্যাপ লিখে সার্চ করি, ম্যাপ দিয়ে কোনো ব্লক নাই। আচ্ছা, কন্টাক্ট সেকশন আছে, কন্টাক্টের মধ্যে আসলে ম্যাপ দেখা যাইতেছে। সো আপনি চাইলেই এইটা ইনসার্ট করলে, এগুলো সব ফ্রি দেখা যাচ্ছে, দুইটা ফ্রি, বাকিগুলো প্রো। তো এটা ইনসার্ট করলেই, এটা সিলেক্ট করলেই ইনসার্ট হয়ে যাবে, জাস্ট দ্যাট মাচ ইজি। কন্টাক্ট ছাড়া আর কি কি ধরনের আছে, ধরেন ক্লায়েন্ট সেকশন বা সিঙ্গেল পোস্ট একটা, তারপরে আপনাদের টিম একটা সেকশন দরকার, বললাম টিম সেকশনটা নিয়ে আসলাম। এখানে কিছু ফ্রি আছে আবার প্রো তেও আছে। ধরেন আমাদের টিম গুলো এইভাবে দেখাবো, এইভাবে একটা সেকশন দেখাতে চাই, অথবা এইভাবে এটা ইনসার্ট করে নিলাম। Why it's taking too much time? ওকে, আমার টিম সেকশন এখানে অ্যাড হয়ে গেছে। টিম সেকশনে এটা কাস্টমাইজ করতে হবে, এক্স্যাক্টলি তো এরকম রাখার ইয়া নাই। ছবিটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করলে আমি ছবি চেঞ্জ করার অপশন পাবো। মিডিয়া লাইব্রেরি থেকে লেটস সে ওনাকে আমি সিলেক্ট করে দিলাম, ইনসার্ট মিডিয়া। এটা ছোট হয়ে গেছে, ইমেজ সাইজ লার্জ, এটা ছোট সাইজের ছবি হিসেবে আসবে, যেটা বোঝাইতেছে অ্যামান্ডালি, কারণ এর ওরিয়েন্টেশন হচ্ছে অন্যরকম। থাম্বনেইল এবার একটু বড় হয়েছে। স্টাইল
উইথ একটু বাড়ায় দিতেছি, বর্ডার রেডিয়াস পার্সেন্ট 50%। তো অন্যদের মধ্যে রাউন্ড শেপ হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু ছোট বড় করে আরো একদম মিলমাল করা যায়। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা যেটাকেই সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটা অথবা এটা, তার মধ্যে আমরা তিনটা সেকশন অন্তত পাবো, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। কন্টেন্টের মধ্যে এর মধ্যে যেসব ডাটা রাখার কথা, যে ছবি অথবা টেক্সট, এই যে আমান্ডালি, টাইটেল, এগুলো যা যা থাকার কথা। স্টাইলের মধ্যে এখানে যে অপশন গুলো মানে কন্টেন্ট গুলো আছে তাদের স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো। আর অ্যাডভান্সের মধ্যে দেখা গেল যে এতে আমরা কোনো ইফেক্ট অ্যাড করব কিনা, এর মার্জিন প্যাডিং আমাদের কন্ট্রোল করতে হবে কিনা, জেড ইন্ডেক্স অথবা কাস্টম সিএসএস এর আইডি। যদিও কাস্টম সিএসএস আমাদের এলিমেন্টর ডিরেক্টলি সাপোর্ট করে না, আমাদের যে থিম কাস্টমাইজেশন থেকে ওইটা অ্যাড করে দিতে হবে, করে দেওয়া যাবে। এটা রেসপন্সিভ বিহেভিয়ার কেমন হবে, ধরেন আপনি মোবাইলে এই সেকশনটা দেখাতে চান না, লেটস সে ট্যাবলেট ভার্সনে গেলাম, ট্যাবলেট ভার্সনে এরকম দেখাবে। আমি এটা সিলেক্ট করে অ্যাডভান্স থেকে রেসপন্সিভে হাইড অন ডেস্কটপ, এটা ডেস্কটপে হাইড হয়ে থাকবে, হাইড অন ট্যাবলেট, আচ্ছা ট্যাবলেটে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি করলাম, করে এটা ইয়ে করেছি, প্রিভিউতে যাই। ওকে, আমান্ডা লিকে দেখা যাচ্ছে। এটা একটু ছোট যদি করি, ট্যাবলেট স্ক্রিনে আছে, ট্যাবলেট স্ক্রিনে আমান্ডা লিক ছবিটা নাই, ঠিক আছে। আর একটু বড় করলে আবার চলে আসবে, ছোট করলে আসতেছে কারণ এখন ট্যাবলেট স্ক্রিনের চেয়ে ছোট হয়ে আছে। মাঝখানে শুধুমাত্র ট্যাবলেটের যতটুকু সাইজ সেই জায়গায় আমান্ডা লি নাই। তো এরকম রেসপন্সিভ বিহেভিয়ার মানে আমরা যেটা ইয়া দিয়ে করি, মিডিয়া কোয়েরি দিয়ে করি, সেগুলো এখান থেকে ইজিলি ইয়া করা যায়, মেইনটেইন করা যায়। অ্যাট্রিবিউট প্রো হতে হবে, কাস্টম সিএসএস প্রো হতে হবে, পজিশনিং কই থাকবে, পজিশন গুলো সেট করা, ফুল উইথ, এগুলো যাই হোক, বর্ডার থাকা, ব্যাকগ্রাউন্ড এটা থাকবে কি না থাকবে এগুলো সেট করা। আমরা ডেস্কটপ ভার্সনে যাচ্ছি, বললাম এটাকে সিলেক্ট করেছি, এটা স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটের কালার আসলে ব্ল্যাক না, অ্যাকসেন্ট কালার, এগুলো সবকিছু দেখা যায় অন্যরকম। সো আমরা গ্লোবাল কিছু কালার সেট করা আছে, গ্লোবাল থেকে প্রাইমারি কালার দিয়ে দিলাম, দেখা গেল প্রাইমারি কালার আমার টেক্সটের যে কালার সেই কালারের সাথে ম্যাচ করে গেছে। এখানে আবার এই কালার গুলো তাহলে দেখা যায় না, তো এই টেক্সটের কালার চেঞ্জ করে দিতে হবে, এগুলো নানান কিছু। চাইলে আমরা এর পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করে দিতে পারি, স্লাইড শো অ্যাড করে দিতে পারি। স্লাইড শো মানে আপনি কিছু ছবি অ্যাড করে দিলেন, এর পিছনে স্লাইড শো, গ্রেডিয়েন্ট আপনি অ্যাড করে দিতে পারবেন। ভিডিও চাইলে ধরেন ইউটিউব থেকে একটা ভিডিও এর পিছনে ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে, কত সেকেন্ড থেকে শুরু হবে, কখন শেষ হবে, কতবার চলবে, এগুলো অনেক কিছু করে দেওয়া যায়। তো পেজ বিল্ডার নিয়ে আমরা তো কাজ করব, আপনাদের তো এলিমেন্টর ইনস্টল করতে হয়তো বলেছিলাম, বাট আপনারা কতটুকু ট্রাই করেছেন বাসায় সেটা জিজ্ঞাসা করা হয়নি। এখন বলেন যে এই যে এগুলা দেখছেন, এগুলা আইডিয়া কই থেকে পাবেন যে এগুলো আমরা টেস্ট করব কই থেকে? তো লেটস সে একটা ওয়েবসাইট দেখি, আচ্ছা এটা একটা ওয়েবসাইট, মানে গ্লোবাল, সারা বিশ্বের বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে সেগুলাকে ওয়েবসাইট ধরে ধরে সেগুলাকে মার্ক দেয়, মানে এই ওয়েবসাইটটা এততে এত পাইছে, ডিজাইন ভালো, ইউজেবিলিটি ভালো, কন্টেন্ট ভালো, মোবাইল সাপোর্ট ভালো, এরকম অনেক ওয়েবসাইট আপনারা দেখবেন। শত শত ওয়েবসাইটে তারা র্যাঙ্কিং দিছে, বিভিন্ন মানুষজন ধরে ধরে এগুলোকে র্যাঙ্কিং দিছে। তো আপনি এগুলো ব্রাউজ করেন, বিভিন্ন ওয়েবসাইট দেখেন, দেখলে একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ এই ধরনের একটা কাজ হয়তো করা যায়, তো ওয়াই নট আমি এটা ট্রাই করি। আমি ট্রাই করে হলে আমার শেখা হবে। সাপোজ এই যে এগুলা ব্রাউজ করে দেখতে পারেন, লিঙ্ক হচ্ছে awards.com, মানে awards, আমরা কোনো কিছু দেখলে বলি না অনেক সুন্দর ও সামথিং, মেয়েরা যেরকম বলে। সো অনেক ওয়েবসাইট এগুলোর র্যাঙ্কিং এরকম ভাবে দেওয়া আছে, অথবা আপনারা ডিজাইনের আইডিয়া নিতে পারেন, ড্রিবলে যান, সেখানে গেলে দেখবেন
ইন্সপিরেশন, কি ধরনের কাজে ইন্সপিরেশন পেতে চান, ওয়েব ডিজাইন। প্রচুর ওয়েবসাইটের ডিজাইন আপনারা দেখতে পারবেন, লোকজন বানায় রাখছে, হয়তো ভিডিও আছে অথবা ছবি আছে অনেকগুলো, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন, বা আপনি ওই টাইপের একটা থিম এগুলা বানায় ফেলেন, এটা দেখে খুব ভালো লাগতেছে। তো এই ইলাস্ট্রেশনটা দেখে খুব ভালো লাগতেছে, তো আপনারা চিন্তা করতে পারেন আরে ভাই এই ইলাস্ট্রেশনটা কই থেকে পাবো। তো এটারও কিন্তু এইরকম ইলাস্ট্রেশনেরও কিন্তু রিসোর্স আপনাদের একদিন দেখাইছি, মনে আছে কিনা জানি না। এটা ধরেন তো আন্ড্রোতে গেলাম, এটা বুকমার্ক করা আছে। এইখানে দেখেন ওই টাইপের ইলাস্ট্রেশন বহুত পাবেন। সো লেটস সে সার্চ করি একটা, আমাদের কি টাইপের দরকার। এখানে এক লোক প্রোডাক্ট সেল করতেছে, কিনতেছে। সো প্রোডাক্ট লিখে সার্চ করেছি, তো দেখা গেল যে ডিরেক্টলি কিনতেছে নাই, এক লোক প্রোডাক্টের ছবি তুলতেছে, প্রোডাক্টের সামথিং কিছু একটা করতেছে, বুঝা যাচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিছু একটা কিছু ভেক্টর গ্রাফিক্স পাওয়া গেছে। চাইলে আমরা পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারি। সেল, এইখানে দেখেন দুইজন সেল হয়ে গেছে, হ্যান্ডশেক করতেছে। এইটা কিছুটা রিলেটেড, যে লোকে টাকা পাঠাইতেছে, রিসিভ করতেছে। এইটা বাড়ি সেল করতেছে, ওয়েবসাইটে সেল হচ্ছে। তো এই যে সুন্দর সুন্দর ভেক্টর গ্রাফিক্স এগুলা ইউজ করে আপনার ওয়েবসাইটকে অনেক চমৎকার ইফেক্ট দিতে পারেন, মানে মডার্ন লুক আর কি। তো কিছু ওয়েবসাইট আছে যেখানে এখানে আচ্ছা এটা যদি ইউজ করতে চান, বলেন যে ভাই এটা তো লাল নীল হলুদ কালার, আমারটাই তো এখানে নীল কালার দেখাইতেছে, না আপনি চাইলে কালার ইচ্ছা মতো চয়েস করে দিতে পারবেন। আমি এটা এই কালার দিয়ে দিলাম, দেখছেন এইখানে সবগুলোর কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আরো চেঞ্জ করতে চাই, রেড দিয়ে দিলাম, অথবা এখান থেকে কোনো একটা অপশন সিলেক্ট করে নিলে ওই টাইপের কালার হয়ে যাবে। সো এটাকে কাস্টমাইজও করা যায়। এইখানে হয়তো খুব বেশি কাস্টমাইজেশন করা যাচ্ছে না, বাট এগুলো সব তো মনে নাই। আচ্ছা, এটা না হয় আমি একটা টোটাল সাইটের লিস্ট না হয় আপনাদের দিয়ে দেবো, যেখান থেকে আপনারা এই রিসোর্স গুলা কালেক্ট করতে পারবেন এবং ইন্সপিরেশন নিতে পারবেন। সো ডিজাইন থেকে ইন্সপিরেশনে চলে গেছি, তো এইগুলা একটু দেখে দেখে প্র্যাকটিস করতে থাকলে দেখা যাবে যে এক সময় আপনার নিজের কালেকশন এমন ভারী হয়ে গেছে যে আপনি যে কোনো কাজই দেখা গেল আপনি আপনার আগে করছেন সেখান থেকে দিয়ে দিতে পারতেছেন। তো আমাদের আসলে এই জিনিসটা করা উচিত, প্র্যাকটিসটা অনেক বেশি করা উচিত, তাহলে দেখা যাবে যে কাজ পরবর্তীতে করতে অনেক ইজি হয়ে যাবে। তো এলিমেন্টর বলি আমরা, ওয়ার্ডপ্রেসের যে কোনো কিছুই বলি, এক্সট্রা থিম বলি, অথবা নিভি বিল্ডার বলি, ঠিক আছে, নিভি থিম আর ডিভি বিল্ডার, যেটাই বলি সবকিছু আসলে প্র্যাকটিস করতে হবে, ইউজ করতে হবে, তাইলে চর্চার মধ্যে থাকলে কাজটা করতে পারবো। ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা শিখতেছি, আপনারা বাসায় একটু এলিমেন্টর ইনস্টল করবেন, ট্রাই করে দেখবেন, এটাই এক্সপেক্টেড। কারণ সব তো শিখিয়ে দিতে পারবো না, জাস্ট পথটা বলে দিচ্ছি, সেই পথে আপনাদের আগাতে হবে। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করি। আপনারা